অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? যুক্ত হওয়া। যদি এই পেন থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এই পেনটার জারণ ঘটবে। ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে যেটা উৎপন্ন হবে তার জারণ না। আমি যদি জিজ্ঞেস করি স্যার এখানে সোডিয়াম যে ইলেকট্রনটা বর্জন করলো, এই ইলেকট্রনটা গেল কোথায়? ধরো এই ইলেকট্রনটা নিল আয়োডিন। কে নিল? আয়োডিন। তাহলে আমি বলতে পারি পর্যায় সারণী দেখবে, পর্যায় সারণীতে ডান দিকের যে এলিমেন্ট অর্থাৎ 17 নম্বর গ্রুপ অর্থাৎ 16 নম্বর গ্রুপ, এই ধরনের এলিমেন্টকে বলা হয় জারক। সমযোজী অণুতে এই যে একটা বন্ডের মধ্যে যে অ্যাটাচড অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলোর মধ্যে যার ঋণাত্মকতা বেশি তাকে ঋণাত্মক জারণ অবস্থা বলছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম তোমাদের সকলকে ফিজিক্স দাদার অনলাইন প্ল্যাটফর্মে। আমি তোমাদের ইনজামুল স্যার। আজ আমি তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেডক্স যেটা নিয়ে আলোচনা করব। এটা চ্যাপ্টারটা খুব ছোট হলেও এই চ্যাপ্টারটার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট বা গুরুত্ব খুব বেশি, কারণ এই চ্যাপ্টারটা না জানলে ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা আমাদের পড়াটা অসম্ভব হয়ে যাবে। তো চলো এই চ্যাপ্টারটা আমরা শুরু করে দিই। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রেডক্স। তো শুরু করা যাক। তো দেখো এই যে রেডক্স চ্যাপ্টারটাতে আমরা কি লিখছি এখানে একটু দেখো তো আমরা এখানে কি লিখি। এই যে রেডক্স যে নামটা লেখা আছে এই নামটার মধ্যে ঢুকে আছে কি? জারণ এবং বিজারণ। স্যার এটা কিভাবে বুঝবো রেডক্স এর মধ্যে ঢুকে আছে? দেখো রেডক্স আমি এইভাবে লিখি যে আর ই ডি ইউ সি টি আই ও এন রিডাকশন প্লাস অক্সিডেশন ও এক্স আই ডি এ টি আই ও এন। তাহলে এই যে অক্সিডেশনের অক্স আর রিডাকশনের রেড, এই দুটোকে মিক্স করা হয় রেডক্স। তাহলে এই বিক্রিয়া, এই রাসায়নিক মধ্যে কেমিস্ট্রিতে অসংখ্য বিক্রিয়া আছে, সেই অসংখ্য বিক্রিয়াকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। তাদের মধ্যে কিছু বিক্রিয়া রেডক্স বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়ার মধ্যে থাকবে তোমাদের কিছু পার্ট রিডাকশন এবং অক্সিডেশন। বাকি বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব না, আমরা শুধুমাত্র রিডাকশন এবং অক্সিডেশনের বিক্রিয়ার সমন্বয়ে যে রেডক্স বিক্রিয়া সেগুলো নিয়ে পড়াশোনা করব। এখন কেমিস্ট্রিতে কি বললাম যে অসংখ্য বিক্রিয়াকে আমরা বিভিন্নভাবে ভাগ করি। তো দেখো আমাদের এখানে লিখবো আমরা কি, যে রাসায়নে বিভিন্ন বিক্রিয়া তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এখন আমাদেরকে দেখতে হবে কি স্যার, যে এই রেডক্স রিয়াকশনের আমরা কোনো বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া কিভাবে বুঝবো? এই রেডক্স বিক্রিয়া বুঝতে গেলে আমাকে দেখতে হবে যে বিক্রিয়াটার মধ্যে কোনো একটা পার্ট রিডাকশন হয়েছে, কোনো একটা পার্ট অক্সিডেশন হয়েছে। এখন এই রিডাকশন এবং অক্সিডেশন ডিটেলসে যাওয়ার আগে আমরা বলবো যে রেডক্স বিক্রিয়া জানার জন্য আমরা ক্লাস 9-10 সম্ভবত প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ে এসেছি। এই রেডক্স বিক্রিয়া নর্মাল শিখে এসেছি হাইড্রোজেন এবং অক্সিজেনের এলিমিনেশন অ্যাডিশন ব্যাপারটা দিয়ে। কিন্তু ক্লাস 11 আমরা শিখবো একটা মডার্ন টেকনিক যাকে বলা হয় ইলেকট্রন মতবাদ। তো আমরা এখানে লিখবো যে রেডক্স বিক্রিয়াকে আমরা আইডেন্টিফাই করতাম আগে কিভাবে। একটাকে বলা হয় যে হাইড্রোজেন বা অক্সিজেন অ্যাডিশন অর এলিমিনেশন। আর একটা কি স্যার? এটা ইলেকট্রন গেন অর ডোনার টেকনিক, ডোনার কনসেপ্ট। এখন এই দুটো মেথডে আমরা কোনো বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বুঝতে পারবো। এখন তাহলে আমরা প্রথমে কি শিখবো? আমরা যদিও আমাদের এই হাইড্রোজেন অক্সিজেন কনসেপ্টটা ক্লাস 11 অতটা জরুরি না, তবু আমরা বলে দেবো যে আমরা কি শিখে এসেছিলাম। আমরা দেখি যে হাইড্রোজেন অক্সিজেন কনসেপ্টটা কি। অর্থাৎ ধরো আমি একটা রিয়াকশন লিখি এখানে যে C2H4, এই বিক্রিয়াটার সঙ্গে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি এই বিক্রিয়াটাকে আমরা কি উৎপন্ন হবে? C2H6। দেখো এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আমি সবগুলো ডিটেলসে বলবো, তার আগে বলি এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে স্যার রিডাকশন। রিডাকশন। এরপর আমি আরেকটা বিক্রিয়া লিখি, সেটা হচ্ছে CH3, মানে ওটা CH3টা C2H6 বলা যায়। এখান থেকে যদি আমি হাইড্রোজেন বার করে দিই তাহলে কি হবে? H2, তাহলে কি হবে? C2H4 প্লাস H2। তাহলে এটাকে বলা হচ্ছে স্যার কি? অক্সিডেশন। অক্সিডেশন। আর কি স্যার? আরো একটা বিক্রিয়া আমরা লিখবো এখানে যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড
যদি এখানে ব্যালেন্স করে দিই আমরা 2, এটা হয়ে যাবে তাহলে 2 mgu। এটাকে বলা হচ্ছে স্যার কি অক্সিডেশন। আরেকটা বিক্রিয়া আমরা কি লিখবো এখানে, ধরো কপার অক্সাইড প্লাস H2 সে হয়ে গেল কপার প্লাস H2। এটাকে দেখো এখানে বুঝতে পারছি, এটাকে আমরা বলবো রিডাকশন। তাহলে এখন এটা কিভাবে বুঝবো স্যার যে কোন বিক্রিয়াকে আমরা অক্সিডেশন বলছি, কোন বিক্রিয়াকে আমরা রিডাকশন বলছি? এই বিক্রিয়া থেকে বুঝতে পারছি যে জেনারেল কনসেপ্ট কি। আমরা এখানে লিখি যে, যদি এভাবে লিখি যে অক্সিডেশন বুঝতে গেলে অক্সিডেশন বোঝার টেকনিক হচ্ছে যে হাইড্রোজেন অক্সিজেন অ্যাডিশন হবে, অক্সিজেন যুক্ত যদি হয় তাহলে হয় অক্সিডেশন, অথবা অথবা হাইড্রোজেন হাইড্রোজেনটাকে লিখবো না, এই শুধু এই দিয়ে লিখি হাইড্রোজেন এলিমিনেশন। তাহলে হতে পারে শুধু অক্সিজেন যুক্ত হলো, অথবা শুধু হাইড্রোজেন বেরিয়ে গেল, অথবা দুটোই ঘটতে পারে, অথবা অর বোথ। তার মানে এই যে প্রথম বিক্রিয়াটা কি হচ্ছে স্যার, হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনটা যুক্ত হয়েছে কারণ 4টে হাইড্রোজেন ছিল, হয়ে গেছে 6টা হাইড্রোজেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এলিমিনেশন মানে কি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়া যদি অক্সিডেশন ঘটে তাহলে স্যার যুক্ত মানে কি রিডাকশন। তার মানে শর্টকাটে কি লিখবো স্যার এখানে, রিডাকশন মানে হচ্ছে, রিডাকশন কি বলবো স্যার, যে অক্সিজেন এলিমিনেশন অথবা হাইড্রোজেন অ্যাডিশন, অথবা দুটোই হতে পারে যে একসঙ্গে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে এবং হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অথবা বোথ, অথবা দুটোই হতে পারে। অর্থাৎ এই যে লাস্টের বিক্রিয়াটা হোক বা তার আগের বিক্রিয়া হোক, এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন কি হয়েছে, যুক্ত হয়েছে। কি লেখা আছে স্যার, অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যুক্ত হওয়া। তার মানে এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে এখানে এটাকে বলা হয় অক্সিডেশন। স্যার কার অক্সিডেশন, ঘটনাটা যার সাথে ঘটবে। এখানে অক্সিজেনটা যুক্ত হয়েছে কার সাথে, ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে স্যার এখানে ম্যাগনেসিয়ামের কি হয়েছে স্যার, এই ম্যাগনেসিয়ামটার জারণ ঘটেছে বা অক্সিডেশন ঘটেছে। ঠিক একইভাবে এখানে কপার সিইও, কপার অক্সাইডে যে এই যে কপার অক্সাইড যেটা আছে, সেখানে কি গেল স্যার, ফাইনাল প্রোডাক্ট কপার পেয়ে গেল। মানে এখানে স্যার হাইড্রোজেন তো কিছু হলো না, এখানে অক্সিজেন বেরিয়ে গেল। দেখি তো অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে কি, এই যে অক্সিজেন এলিমিনেশন মানে কি বলছে, অক্সিজেন এলিমিনেশন মানে রিডাকশন বলছে। তাই আমরা এই বিক্রিয়াটাকে বলবো রিডাকশন। তার মানে কি এই কনসেপ্ট গুলো প্রিভিয়াস ক্লাসে ছিল, সম্ভবত 8 বা 9 বা 10 এ ছিল, যে হাইড্রোজেন অক্সিজেন মতবাদ অনুসারে। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের ক্লাস 11 কাজে লাগবে না। আমরা ক্লাস 11 কি শিখবো, আমরা শিখবো মডার্ন টেকনিক অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান। এখানে বলে রাখি যে শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন টেকনিক মানে জানলেই সমস্ত বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু ইলেকট্রন কনসেপ্ট জানলে সমস্ত যে বিক্রিয়াগুলো রেডক্স বিক্রিয়া অর্থাৎ সমস্ত বিক্রিয়া আমরা ইলেকট্রন কনসেপ্ট দিয়ে বিবেচনা করতে পারবো। কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন দিয়ে কিছু বিক্রিয়া এক্সপ্লেন করা গেলেও সব বিক্রিয়া করা যাবে না। এখন আমি এখানে একটা কথা বলি যে শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন জানার পরেও আরো একটা বিক্রিয়া আছে, আমি এখানে এক্সপ্লেন করি। যেমন এই বিক্রিয়াটা আমরা কি লিখবো এখানে, যে H2 প্লাস Cl2, এই বিক্রিয়াটা হয়ে গেল HCl, HCl, 2HCl। আর একটা কি লিখবো, আর একটা লিখবো এখানে যে বিক্রিয়া FeCl2 বা FeCl3, FeCl3 প্লাস H2, এটা হয়ে গেল FeCl2 প্লাস HCl, বা আমি এখানে 2HCl, আমি ব্যালেন্স করছি না, আমার শুধু সিম্পল HCl লিখলেই হবে। HCl আমি ব্যালেন্স করছি না, ঠিক আছে। এখন এই বিক্রিয়াটাতে এই যে FeCl3 থেকে যে FeCl2 হলো বা H2 থেকে যে HCl হলো, এই বিক্রিয়াটাতে কি বিক্রিয়া আমরা বলবো। দেখো সব সময় হাইড্রোজেন অক্সিজেন দিয়ে এক্সপ্লেন করা যাবে না। এখন এখানে বুঝতে পারছি যে ক্লোরিনটা যুক্ত হয়েছে এবং হয়েছে HCl। এই বিক্রিয়াতে স্যার ক্লোরিন অ্যাডিশন অর্থাৎ Cl এ যদি অ্যাডিশন ঘটে অর্থাৎ যুক্ত হয় তাহলে কি হবে স্যার, এটা হচ্ছে অক্সিডেশন। আর যদি স্যার Cl এখান থেকে বেরিয়ে যায়, Cl এর এলিমিনেশন, তাহলে কি হবে স্যার,
রিডাকশন হবে। কি হবে স্যার? রিডাকশন। তার মানে একটা অ্যাটমের জন্য আমি বারবার নিয়ম চেঞ্জ করার থেকে আমার মনে হয় এমন একটা রুল বলি যাতে হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক বা ক্লোরিন হোক সবগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারবো। অর্থাৎ আমরা লিখবো এখানে কি লিখবো? যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাটম বা এলিমেন্ট যুক্ত হওয়া অ্যাডিশন মানে কি স্যার? অক্সিডেশন। আর কি স্যার? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এলিমিনেশন। আচ্ছা এখানে এলিমিনেশন মানে কি? আমি বলতে পারি যে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট অ্যাডিশন একই ব্যাপার। এটা মানে কি স্যার? রিডাকশন। যাই হোক এই কনসেপ্ট গুলো আমাদের ক্লাস 11 এ অতটা জরুরি না। এগুলো ছোটবেলায় শিখে এসেছি। ওইটাকে আমি আরেকবার মানে ঝালিয়ে নিলাম। এখন আমরা শিখবো কি ক্লাস 11 এর কনসেপ্ট যেটা আমাদের পরীক্ষায় আসবে, যা আমাদের প্রয়োজন, যেটা আমাদের হায়ার স্টাডি হোক, নিট হোক, যেই হোক সবার জন্য আমাদের এই কনসেপ্টটা জরুরি। কি স্যার? জারণ ও বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনীয় মতবাদ। অর্থাৎ এই মতবাদটা হচ্ছে এমন একটা মতবাদ যে যদি সেই বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া হয়, তাহলে সেই বিক্রিয়াটা তাতে হাইড্রোজেন যুক্ত হোক বা না হোক, সেই বিক্রিয়াতে হাইড্রোজেন থাক বা না থাক, সেই বিক্রিয়ায় ক্লোরিন থাক বা না থাক, ইলেকট্রন গ্রহণ বর্জন দ্বারা আমি এই বিক্রিয়াটার জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারবো। তো প্রথম আমরা কি শিখবো স্যার? প্রথমে আমরা শিখবো কি জারণ বিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন রিঅ্যাকশন। স্যার কোন বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা বিক্রিয়াতে যদি কোনো মৌল বা কোনো অণু বা কোনো আয়ন তার থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল, কোনো অণু বা কোনো আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা ইলেকট্রন বর্জন করা, সেই ঘটনাটাকে বলা হয় জারণ বিক্রিয়া। কি বলা হয় স্যার? জারণ বিক্রিয়া। অর্থাৎ এখন আমি যদি বলি স্যার এই যে এখানে লেখা আছে পরমাণু, আয়ন বা অণু যে কিছুর থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে, যদি বলি স্যার এইটা একটা পেন, এই পেনটার জারণ কিভাবে হবে? যদি এই পেন থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এই পেনটার জারণ ঘটবে। ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে যেটা উৎপন্ন হবে তার জারণ না, যার সাথে ঘটনাটা ঘটছে। যদি এখন আমি বলি এখানে আমার হাতে একটা এই আঙ্গুল, এই আঙ্গুলটার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল। এখন ইলেকট্রনটা বেরোচ্ছে আঙ্গুল থেকে বেরিয়ে কোনো একটা জায়গাতে গেল, যার থেকে বেরোচ্ছে তার জারণ ঘটলো, অর্থাৎ ঘটনাটা যার সাথে ঘটে জারণটা তার। এখন আমি আর একটা জিনিসকে শিখবো স্যার বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আমি লিখবো এখানে বিজারণ বিক্রিয়া কি? ঠিক উল্টোটা। যে এখানে কোনো মৌল, কোনো পরমাণু, কোনো আয়ন তার মধ্যে ইলেকট্রন ঢুকে গেলে বা ইলেকট্রন গ্রহণের ফলে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কি বলা হয় স্যার? বিজারণ। অর্থাৎ মনে রাখবে যদি কোনো জারণ বিক্রিয়া সংঘটিত হয় নিশ্চয়ই তার পাশে একটা বিজারণ সংঘটিত হয়েছে। এমন নয় এই পেনটা একটা ইলেকট্রন বর্জন করে মানে ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এমন নয়। যে গ্রহণ করবে তার বিজারণ ঘটবে, যে বর্জন করবে তার জারণ ঘটবে। তবে হ্যাঁ এটা নিশ্চিত একটার জারণ ঘটলে কোনো একটা না কোনো একটার বিজারণ ঘটেছে। বোঝা গেছে? তাহলে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ার ডেফিনেশন বুঝতে পেরেছি। তবে আমরা স্যার এখানে এক্সাম্পল কিভাবে বুঝবো? যে এই যে স্যার আমি বললেন পরমাণু, আয়ন বা অণু, আমি একটা করে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। এক্সাম্পল কি স্যার? যেমন একটা পরমাণু বলি, যেমন সোডিয়াম। সোডিয়াম একটা পরমাণু, সে ইলেকট্রন বর্জন করে হয়ে গেছে সোডিয়াম প্লাস, প্লাস ইলেকট্রন। তাহলে স্যার এখানে জারণটা কার? এখানে জারণটা সোডিয়াম প্লাসের না, সোডিয়ামের। কারণ ইলেকট্রনটা সোডিয়াম থেকে বেরিয়েছে। ইলেকট্রন সোডিয়াম প্লাস থেকে বেরোয়নি, সোডিয়াম থেকে বেরিয়েছে, তাই জারণটা সোডিয়ামের হয়েছে, সোডিয়ামের। তাহলে এটা স্যার কে? একটা পরমাণুর গেল। আমি একটা অণুর বলি, যেমন একটা অণু তোমাকে বলা হলো H2 অণু। সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা হবে 2H প্লাস, 2H প্লাস এবং দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এখানে এইখানে জারণটা কার হলো স্যার? এখানে জারণটা হাইড্রোজেন অণুর হলো, H প্লাস আয়নের না। আর কি স্যার? আয়নের ক্ষেত্রে জারণ কি করে হয়? যেমন আমরা শিখে এসেছি ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার শিখে এসেছি যে আয়রন 2 প্লাসটা তার স্টেবল স্টেট আয়রন 3 প্লাসে যায়। তাহলে এটা একটা আয়ন, সে যাচ্ছে আরো একটা আয়নে, কিন্তু স্যার ইলেকট্রন বর্জন করছে। তাহলে এখানে জারণটা হতে পারে কোনো একটা পরমাণুর, হতে পারে কোনো একটা অণুর, হতে পারে কোনো একটা আয়নের। এই সবার ক্ষেত্রে যার ক্ষেত্রে হোক না কেন ইলেকট্রন বর্জন করলেই তার জারণ হবে। এবার স্যার তাহলে বিজারণ বিক্রিয়া কি? এই ঠিক উল্টোটা। সেটা অণু হোক, সেটা আয়ন হোক বা সেটা কোনো পরমাণু হোক, তাদের সবার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলেই তা হবে স্যার কি? বিজারণ বিক্রিয়া। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আয়োডিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে হয় I মাইনাস, তাতেও সেটা বিজারণ। যদি বলা হয় স্যার Cl2 একটা অণু, সে যদি ইলেকট্রন গ্রহণ করে নেয়
তাহলে হয়ে যাবে স্যার কি 2Cl মাইনাস, সেটাও একটা বিজারণ বিক্রিয়া। যদি বলা হয় স্যার একটা আয়ন যেমন Cu+2 ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল Cu+1, এটাও একটা কি স্যার বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ সিম্পল কনসেপ্ট ইলেকট্রন বর্জন হলে জারণ হয়, বিজারণ সিম্পল কনসেপ্ট ইলেকট্রন গ্রহণ করলে হয়। এখন একটা কথা বলবো, তোমরা এটা খেয়াল রেখো, ক্লাস 11-এ দেখবে এই ক্লাস 10-এ বা 9-এ সম্ভবত তোমাদের বইগুলোতে এরকম ছিল যে জারণ মানে হচ্ছে Na থেকে হচ্ছে মাইনাস ইলেকট্রন থেকে হচ্ছে Na+। দেখো দুটো বিষয় কিন্তু একই, দুটো বিষয়, ওখানে ইলেকট্রনটাকে ডান দিকে রেখেছিলাম, এখানে ইলেকট্রনটাকে বাঁ দিকে দিচ্ছি, বাট মাইনাস সাইন দিচ্ছি। আমি তাও বলবো যে তোমরা এই কনসেপ্টটাকে মনে করো, কারণ তোমাদের এরপর থেকে 11 থেকে যতদিন তুমি জারণ বিজারণ বিক্রিয়া পড়বে সব সময় যে বর্জন তাকে তোমরা ডান দিকে লিখবে, ঠিক আছে? এখন তোমাদের মনে হতে পারে স্যার বিষয়টা দেখে, হ্যাঁ বিষয়টা একই, বাট দুর্বল স্টুডেন্টদের জন্য যাদের গন্ডগোল হয়ে যায় স্যার কোথাও প্লাস ইলেকট্রন কোথাও মাইনাস ইলেকট্রন, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন বর্জনকে তোমরা সবসময় চেষ্টা করবে ডান দিকে রাখা। আর এর পরবর্তীতে তোমরা যতগুলো বই পড়বে সেখানে বর্জন মানে ডান দিকে রেখেছে আর গ্রহণ মানে বাঁ দিকে রেখেছে। এই মতবাদটা তোমরা অবশ্যই মানে অভ্যাস প্র্যাকটিস করার অভ্যাস করবে, ঠিক আছে? এই গেছে আমাদের কি জারণ বিজারণ বিক্রিয়া। এটা কার মতবাদ? ইলেকট্রনিক মতবাদ। এখন এই যে মতবাদ, আমি যদি জিজ্ঞেস করি স্যার এখানে সোডিয়াম যে ইলেকট্রনটা বর্জন করলো, এই ইলেকট্রনটা গেল কোথায়? ধরো এই ইলেকট্রনটা নিল আয়োডিন, কে নিল? আয়োডিন। তাহলে আমি বলতে পারি যে সোডিয়ামটার জারণ ঘটলো, তার ফলে আয়োডিনটার বিজারণ ঘটলো, একই বিষয়। এখন আমি বললাম স্যার কোথাও কোনো ইলেকট্রন নেই, আয়োডিন ইলেকট্রন পাচ্ছে না, তার মানে কি আয়োডিনের বিজারণটা হবে না। তার মানে আমি বলতে পারি যে একটা দাতা মানুষ, সে 5 টাকা দান করলো, সেই দান করা 5 টাকাটা বাতাসে ভেসে বেড়াবে না, সেই 5 টাকাটা কেউ গ্রহণ করেছে বলে সে দাতা হয়েছে। অর্থাৎ এখানে গ্রহীতা বা গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে থাকতে হবে, তাই ওকে দাতা বলা হবে। তার মানে এখন এই যে সোডিয়ামটা ছিল বলে আয়োডিনের বিজারণটা ঘটলো, তাহলে আমি বলতে পারি সোডিয়ামটাকে যে ওই সোডিয়ামটা আয়োডিনের বিজারণের জন্য দায়ী। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি এখানে আয়োডিনটা ছিল বলে সোডিয়াম ইলেকট্রনটা বর্জন করলো, অর্থাৎ একে অপরের পরিপূরক। তার মানে এখন একজন না থাকলে অপরজনের জারণটা হচ্ছে না, আর একজন না থাকলে অপরজনের বিজারণটা হচ্ছে না, তার মানে একে অপরের সঙ্গে জড়িত আছে। এই জড়িত ব্যাপারটাই আমরা চলে যাব পরবর্তী কনসেপ্ট কি, অক্সিডেন্ট বা রিডাক্ট্যান্ট। এই অক্সিডেন্টকে আর এক কথায় বলা হয় জারক। কি বলা হয় স্যার? জারক। আর রিডাক্ট্যান্ট মানে কি স্যার? বিজারক। দেখো এই জারক বিজারকের একটা করে সংজ্ঞা হয়, তবে তোমরা জারণের সংজ্ঞা যা পড়ে এলে ইলেকট্রন বর্জন মানে সেখানে জারণ পড়ে এলে আবার জারকের সংজ্ঞায় গিয়ে দেখবে ইলেকট্রন গ্রহণ, গন্ডগোল পেকে যাবে। তাই আমি বলবো এই জারক এবং বিজারকের সংজ্ঞা মনে রাখার কোনো প্রয়োজন নেই, জারণ এবং বিজারণের সংজ্ঞা জানলেই হবে। এই যে আগেকার ব্যাপারটা আমরা দেখে এলাম, আগেটা কি দেখে এলাম স্যার, যে সোডিয়ামের নিজের জারণ ঘটেছে, এই ইলেকট্রনটা দিয়েছে আয়োডিনকে, আয়োডিনের বিজারণ ঘটেছে। তাহলে এখানে সোডিয়ামটা দায়ী, সোডিয়ামটা রেসপন্সিবল কার জন্য স্যার? আয়োডিনের বিজারণের জন্য। তার মানে এখানে সোডিয়ামকে আমরা বলবো বিজারক। ঠিক একইভাবে আয়োডিনটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে সোডিয়ামের জারণটা ঘটেছে, তাহলে সোডিয়ামের জারণটার জন্য দায়ী কে স্যার? আয়োডিন, কমপ্লিটলি আয়োডিন। আমি এখন আয়োডিন আর সোডিয়াম নিয়ে কথাটা বলছি। তার মানে জারণটা যার ঘটবে, সেই অ্যাটম হোক সেই অণু হোক, যার সাথে জারণ ঘটবে সেইটা অপরের বিজারণের জন্য দায়ী। তার মানে আমরা এখানে শর্টকাটে বলতে পারি, কি বলতে পারি স্যার? শর্টকাটে কি বলতে পারি স্যার? জারক, জারক মানে কি স্যার? ইলেকট্রন কি হবে স্যার? গ্রহীতা। কেন স্যার? আপনি যে বললেন ইলেকট্রন বর্জন মানে জারণ, হ্যাঁ জারণ এটা জারক। তার মানে যে জারক হবে তাকে কারোর কাছ থেকে ইলেকট্রন ছিনিয়ে নিতে হবে, কেড়ে নিতে হবে, তবে সে অপরকে জারিত করছে। তাই জারক শর্টকাটে বলা যাবে ইলেকট্রন গ্রহীতা, এবং বিজারককে বলা হবে স্যার, কি বলা হবে স্যার? ইলেকট্রন দাতা। ইলেকট্রন দাতা অর্থাৎ কেন স্যার দাতা হচ্ছে? কারণ তাকে ইলেকট্রন দিচ্ছে, তাকে বিজারিত করছে। তাহলে যে ছাড়ছে তার নিজের জারণ ঘটছে, অপরকে দিচ্ছে অপরের বিজারণ ঘটছে, তাই অপরকে বিজারিত করছে, তাই একে বলা হয় বিজারক। অর্থাৎ
সংজ্ঞা হিসেবে বলা যাবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে অপরকে জারিত করে। গ্রহণ করে অপরকে জারিত মানে কি? কেড়ে নিচ্ছে, তার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তার কাছ থেকে ইলেকট্রন ছিনিয়ে নিচ্ছে, তাকে পজিটিভ করে দিচ্ছে, তাকে জারিত করে দিচ্ছে। অর্থাৎ যে গ্রহণ করে নেবে সে হবে অপরকে জারক, জারিত করছে, তাই তাকে বলা হয় জারক। আর যে ইলেকট্রন ছাড়ছে, নিজে ছাড়ছে, নিজের জারণ ঘটছে, বাট সেই ইলেকট্রনটা কোথাও না কোথাও তো যাচ্ছে, যার কাছে যাচ্ছে তার বিজারণ ঘটছে, তাই তাকে বলা হয় বিজারক। অপরকে বিজারিত করছে, তাই তাকে বলা হয় বিজারক। অর্থাৎ অক্সিডেন্ট মানে অপরকে অক্সিডাইজ করে, রিডাক্ট্যান্ট মানে অপরকে রিডিউস করে। অর্থাৎ এই টার্মগুলো একটু ইম্পর্টেন্ট। অক্সিডেশনের সঙ্গে অক্সিডেন্টের পুরোপুরি অপোজিট সম্পর্ক। যদি বলি এই পেনটার নিজের অক্সিডেশন ঘটেছে, তার মানে এই পেনটা হবে রিডাক্ট্যান্ট। নিজের অক্সিডেশন মানে ইলেকট্রন বর্জন করলো, সেই ইলেকট্রন কাউকে দিল, যাকে দিল তার বিজারণ ঘটলো, তাহলে এই পেনটা অপরকে বিজারিত করলো, তাই এই পেনটা হবে রিডাক্ট্যান্ট বা বিজারক, বাট নিজের জারণ ঘটছে। অর্থাৎ এই হচ্ছে অক্সিডেন্ট বা রিডাক্ট্যান্টের কনসেপ্ট। বোঝা গেছে? তাহলে এখন আমরা এক কাজ করি, এই জারণ, এই জারক, এই বিষয়গুলোকে একটা সামারির মধ্যে ছোট্ট করে নোট করে লিখি যে কিভাবে মনে রাখবো স্যার কোনটা জারক, কোনটা জারণ, বা কোনটা জারণ ক্ষমতা, বা কোনটা জারণ ধর্ম। তোমাদের বইয়ে দেখবেন জারণ ক্ষমতা, জারণ ধর্মতে অনেক টার্ম থাকে, এই জারণ জারণ ধর্ম নিয়ে গন্ডগোল হয়ে যায়। জারণ আর জারণ ধর্ম পুরোপুরি অপোজিট জিনিস। বোঝা গেছে? এখন আমরা দেখবো কিভাবে মনে রাখবো। দেখো কি বললাম, যে ইলেকট্রন বর্জন করে তার জারণ হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, করে এসেছি। এখন এখানে যে লিখেছি আমি ব্যাপারটা কি লিখেছি স্যার, এখানে যে লিখেছি যে সে জারিত হয়, অর্থাৎ সেটাকে স্যার, সেটাকে যার থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে, বেরিয়ে যে হচ্ছে সেটা না, যার থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে সেইটা নিজে জারিত হচ্ছে, সেইটা নিজে জারিত হচ্ছে, সেই ইলেকট্রন কাউকে দিচ্ছে, যাকে দিচ্ছে তার তো বিজারণ ঘটছে, তাই সে যে দিচ্ছে সে হবে বিজারক পদার্থ। অর্থাৎ শর্টকাটে মনে রাখবো, যে জারিত হয় সে বিজারক পদার্থ, তার বিজারণ ধর্ম আছে, যাকে বিজারণ ক্ষমতা বলে। এই বিজারক পদার্থ, বিজারণ ধর্ম, বিজারণ ক্ষমতা সব অপরকে অপরকে করছে বলে। তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন বর্জন করেছে, তাই সোডিয়ামটা প্লাস হয়ে গেছে, এই জন্য সোডিয়ামটা হচ্ছে বিজারক পদার্থ। তোমরা ফার্স্ট সেমিস্টারের যে এস ব্লক এলিমেন্টে পড়েছিলে, যে গ্রুপ 1 মৌল বা অ্যালকালি মেটাল গুলো হয় তীব্র রিডিউসিং এজেন্ট বা রিডাক্টেন্ট, তারা অপরকে রিডিউস করতে পারে, তারা অপরকে বিজারিত করতে পারে, তাই এদের বিজারণ ধর্ম আছে। কারণ 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট ইলেকট্রন বর্জন করে নিজের জারণ ঘটায়, অপরের বিজারণ ঘটায়, তাই এদের কি আছে স্যার, বিজারণ ধর্ম আছে, তাই এরা বিজারক পদার্থ। আর এই ক্ষমতাকে বলা হয় বিজারণ ক্ষমতা। তাহলে স্যার উল্টোটা কি হবে? উল্টোটা হবে যে স্যার, যে ইলেকট্রন গ্রহণ করে তার কি হয়, তার তো বিজারণ হয়। তাহলে নিজের যদি বিজারণ হয় নিশ্চয়ই কারো কাছ থেকে কেড়ে নিচ্ছে, যার কাছে কাড়ছে, যার কাছ থেকে কেড়ে নিচ্ছে তার কি হচ্ছে স্যার, তার জারণ ঘটছে। ওই জন্য আমরা এখানে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি স্যার, যে যে ইলেকট্রন গ্রহণ করে তার বিজারণ ঘটে, অর্থাৎ সে বিজারিত হয়। যার সাথে ইলেকট্রনটা যার মধ্যে ঢুকছে তার বিজারণ ঘটছে, সে বিজারিত হচ্ছে, অর্থাৎ সে কারো কাছ থেকে কেড়ে নিচ্ছে বলে সে অপরকে জারিত করছে, তাই সে একটা জারক পদার্থ। অর্থাৎ যদি নিজের বিজারণ ঘটে তাহলে সে হয় জারক পদার্থ, তার জারণ ধর্ম আছে, তার জারণ ক্ষমতা আছে। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা অপরকে জারিত করতে পারে। ওই জন্য পর্যায় সারণী দেখবে, পর্যায় সারণীতে ডান দিকের যে এলিমেন্ট, অর্থাৎ 17 নম্বর গ্রুপ, অর্থাৎ 16 নম্বর গ্রুপ, এই ধরনের এলিমেন্টকে বলা হয় জারক। এরা ইলেকট্রন গ্রহণ করে না, কারণ এদের তড়িৎকতা বেশি। আর বাঁ দিকের এলিমেন্ট অর্থাৎ 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, ক্ষারীয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল, এরা সবসময় নিজেকে ইলেকট্রন বর্জন করে পজিটিভ করতে চায়। তাহলে এদের নিজেদের জারণ ঘটে, কিন্তু এই ইলেকট্রনটা যাচ্ছে কোথায়, কেউ নিচ্ছে, তাদেরকে কি করছে, তাদেরকে বিজারিত করছে। ওই জন্য পর্যায় সারণীর বাঁ দিকের এলিমেন্ট গুলো কি হয়, বিজারক প্রকৃতির, আর ডান দিকের এলিমেন্ট গুলো কি হয়, জারক প্রকৃতির। অর্থাৎ যত বেশি তড়িৎকতা বাড়বে তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়বে, তাদের জারণ ধর্ম বাড়বে। এই ব্যাপারগুলো তোমরা পর্যায় সারণীতে পড়ে এসেছিলে। বোঝা গেছে? এবার এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমরা আরো শর্টকাটে কি করে মনে রাখবো স্যার, ছোট্ট একটা জিনিস, যে জারণ জারিত বিজারক পদার্থ আর বিজারণ বিজারিত জারক পদার্থ। অর্থাৎ কিভাবে মনে রাখবো, যে যদি কারো জারণ ঘটে সেইটা তার নিজের জারিত হয়, সেইটা কিন্তু অপরকে বিজারিত করছে, তাই একে বলা হয় বিজারক পদার্থ। আর যদি কারো নিজের বিজারণ ঘটে তাহলে সেইটা নিজে বিজারিত হচ্ছে, অপরকে নিশ্চয়ই জারিত করছে, তাই এটা হচ্ছে জারক পদার্থ। এই ব্যাপারটা গুলিয়ে ফেলবেন। ক্লিয়ার? এখন এই যে জারক, জারিত,
ক্ষমতা, এগুলোর কিছু ইংলিশ টার্ম আছে। দেখো, জারণ মানে হচ্ছে অক্সিডেশন আর বিজারণ মানে হচ্ছে রিডাকশন। তাহলে স্যার বিজারকটা কি হবে? যদি অপরকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক, যাকে বলা হয় বিজারক দ্রব্য, যাকে ইংলিশে বলা হয় রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট। আর জারক যে অপরকে জারিত করে, সে অপরকে অক্সিডাইজ করে, তাকে বলে অক্সিড্যান্ট। যেমন ড্রাইভ করছে, যে ড্রাইভার সে ড্রাইভ করে, অর্থাৎ এই যে র লিখছি র, তার মানে কি ড্রাইভ করলে তাকে ড্রাইভার বলে, রাইড করলে তাকে রাইডার বলে। ঠিক এরকম অপরকে জারিত করলে তাকে জারক বলে, অপরকে বিজারিত করলে তাকে বিচারক বলে। এখন এই যে ব্যাপারটা অক্সিডেন্ট, এই যে লিখে রেখেছি আমি, কি লিখে রেখেছি যে অক্সিডেন্ট কে বলা হয় জারক। কি লেখা আছে স্যার? অক্সিডেন্ট মানে জারক, যে ইলেকট্রন নেয়। দেখো, ইলেকট্রন ছাড়লে কি হয়? ইলেকট্রন দিলে জারণ হয়, বাট এখানে নেয় মানে কি? সে অপরের কাছ থেকে কেড়ে নিচ্ছে, তার ছাড়িয়ে নিচ্ছে, তাকে জারিত করছে। তাই এখানে জারক হচ্ছে ইলেকট্রন নেয় আর অন্যকে অক্সিডাইজ করে। তাহলে এই স্লাইডটা তোমাদের খুব ইম্পর্টেন্ট স্লাইড। এই জারণ বিজারণের যে গন্ডগোল ব্যাপারটা, এইটা মনে রাখলে তোমাদের আর কোনো গন্ডগোল হবে না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন মতবাদ অনুসারে কি, কোনটা জারণ, কোনটা জারক, কোনটা বিজারণ ধর্ম, কোনটা জারণ ধর্ম, কোনটা জারণ ক্ষমতা, ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন এই যে ব্যাপারটা কি বুঝলাম, তাহলে আমরা একটু দেখি যে এই যে বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা লিখেছে জেডেন থেকে CuSO4 প্লাস হয়ে গেছে ZnSO4 থেকে Cu। অর্থাৎ জিঙ্ক একটা মেটাল সলিড, সে কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে হয়ে গেল জিঙ্ক সালফেট এবং কপার মেটাল। এখন এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছি, এই বিক্রিয়াতে আমি একটু লিখি যে ছিল এখানে জেডেন, সেটা সলিড ছিল, এবং ছিল এখানে Cu, সেটা 2+ এবং সেটাকে অ্যাকুয়াস, কারণ জলীয় দ্রবণ। সেখান থেকে হয়ে যাচ্ছে স্যার জেডেনটা SO4 মানে +2 হয়ে যাচ্ছে, এবং সেটা অ্যাকুয়াস, এবং সেখান থেকে হয়ে যাচ্ছে Cu সলিড। আচ্ছা, এই বিক্রিয়াটাতে আগে দেখি জারণ কার হচ্ছে আর বিজারণ কার হচ্ছে। তাহলে এখানে আমরা দেখব যে এখানে ইলেকট্রন বর্জন কে করেছে স্যার, জেডেনটা ছিল মেটাল, সে হয়ে গেছে Zn2+। ঠিক যেমন সোডিয়ামটা, সোডিয়াম ইলেকট্রন বর্জন করে হয়ে গেছিল সোডিয়াম প্লাস। ঠিক এখানে সেরকমই জিঙ্কটা হয়ে গেছে Zn2+। তার মানে আমি বলতে পারি স্যার এই জেডেন থেকে Zn2+, এটা কি বলতে পারি স্যার? জারণ। কি বলতে পারি স্যার? জারণ। আর ঠিক একইভাবে ইলেকট্রন গ্রহণ করছে কার? এই যে এখানে জিঙ্কটা ইলেকট্রন দুটো ছেড়ে দিল, সেটা কিন্তু কেউ গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? এই কপার 2+টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে স্যার কি? কপার মেটাল। অর্থাৎ এটা হচ্ছে স্যার কি? বিজারণ। কি স্যার? বিজারণ। তাহলে জারণ বিজারণ বোঝা গেল। এখন তাহলে কোনটা জারক, কোনটা বিজারক? এখন এই যে জিঙ্কের জারণ, এটা কেন হলো স্যার? জিঙ্ক যে ইলেকট্রন বর্জন করলো, নিশ্চয়ই কেউ নিয়েছে। তাহলে সে নিয়েছে বলেই তো জিঙ্কের জারণটা ঘটেছে। তাহলে আমি বলতে পারি এখানে নিয়েছেটা কে? নিয়েছে কপার না কপার 2+? নিয়েছে কপার 2+, কপার নেয়নি। আর উল্টো দিকে বলতে পারি যে কপারের বিজারণটা কেন হলো স্যার? কপারের বিজারণটা হলো কারণ জিঙ্ক ইলেকট্রন ছেড়েছে বলে। তাহলে কপারের বিজারণটার জন্য দায়ী কে? জিঙ্ক। তাহলে কপারের বিজারণটা কে ঘটাচ্ছে? জিঙ্ক। তাই জিঙ্ক হবে স্যার কি? বিজারক। অর্থাৎ লিখবে এখানে বিজারকটাকে, বিজারকটাকে, বিজারক হবে স্যার জেডেন। আর স্যার জারকটা কে স্যার? জারক হবে স্যার, এখানে যদি কেউ বলে Cuটা জারক, তো সম্পূর্ণ ভুল বলছে। কারণ Cuটা ইলেকট্রন গ্রহণ করেনি, ইলেকট্রন গ্রহণ করছে কে স্যার? Cu2+। অর্থাৎ এখানে লিখবো Cu+2। তাহলে অর্থাৎ এখানে লিখতে পারি স্যার CuSO4। কারণ আমি স্যার এই রিঅ্যাকশনে তো CuSO4 নিয়েছিলাম, তাই আমি ডাইরেক্টলি বলবো CuSO4 হচ্ছে এখানে জারক, আর বিজারককে, জেডেনটা হচ্ছে বিজারক। এই হচ্ছে আমাদের কোন একটা রিঅ্যাকশনে জারক এবং বিজারককে চেনার উপায়। বোঝা গেছে? ক্লিয়ার? এখন আমরা চলে যাব কি? আমরা চলে যাব তার পরের স্লাইডে কি? যে অর্ধ বিক্রিয়া বা হাফ রিঅ্যাকশন। কি স্যার? হাফ রিঅ্যাকশন। এখন হাফ রিঅ্যাকশন হচ্ছে এই যে রেডক্স বিক্রিয়া। কি স্যার? রেডক্স বিক্রিয়া। অর্থাৎ আমি এখানে লিখব যে রেডক্স মানে হচ্ছে স্যার কি? রিডাকশন, রিডাকশন প্লাস অক্সিডেশন, অক্সিডেশন। তার মানে দুটো বিক্রিয়াকে যোগ করলে যদি রেডক্স বিক্রিয়া হয়, তাহলে এখানে ওই দুটো বিক্রিয়ার অর্ধেক অর্ধেক, একটা রিডাকশন একটা অক্সিডেশন, এই অর্ধেক অর্ধেকটা হচ্ছে ওই বিক্রিয়ার জন্য কি স্যার? ওই বিক্রিয়ার জন্য
অর্ধ বিক্রিয়া অর্থাৎ হাফ রিয়াকশন। তাই আমরা বলবো শুধু রিডাকশনটা হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশন, শুধু অক্সিডেশন হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন। তাহলে আমরা এখানে লিখি একটা রিয়াকশন, যেমন এখানে লিখি কি লিখবো স্যার, যেমন একটা রিয়াকশন লিখি কি, যে জেডেন, আগেটাই লিখি জেডেন প্লাস সিইউ প্লাস টু, আমি আর অ্যাকোয়াস সলিডটা লিখছি না, হয়ে গেল জেডেন প্লাস টু প্লাস সিইউ। এখন এখানে জারণটা কার, তাহলে এইখানে আমি লিখবো এই পুরো বিক্রিয়াটা কি বলা হচ্ছে, পুরো বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন। আর স্যার এই যে জিঙ্ক, জেডেন থেকে হচ্ছে স্যার জেডেন প্লাস টু ইলেকট্রন, এটা হচ্ছে স্যার কি, এটা শুধুমাত্র জারণ, তাই একে বলবো আমরা কি অক্সিডেশন, অক্সিডেশন হাফ রিয়াকশন, হাফ রিয়াকশন। আর স্যার তার উল্টোটা কি, যে কপার, কপার প্লাস টু ইলেকট্রন, এটা গ্রহণ করে হয়ে গেল স্যার কপার বা সলিড কপার, এটাকে বলা হচ্ছে কি রিডাকশন হাফ রিয়াকশন। অর্থাৎ শুধুমাত্র একটা অক্সিডেশন হাফ রিয়াকশন এগুলো কখনো পসিবল নয়, ঠিক আছে। একটা রিডাকশন হবে, একটা অক্সিডেশন ঘটবে, এই দুটো বিক্রিয়ার সমন্বয়ে কি এই টোটালটাকে বলা হয় রেডক্স রিয়াকশন। আর অর্ধেক অর্ধেক বিক্রিয়াকে বলা হয় অক্সিডেশন হাফ রিয়াকশন বা রিডাকশন হাফ রিয়াকশন। যদি জারণ হয় তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, যদি বিজারণ হয় তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া। বোঝা গেছে, এই হচ্ছে আমাদের কি অর্ধ বিক্রিয়ার কনসেপ্ট। এখন এরপরে আমরা কি দেখবো স্যার, জারণ স্তর বা জারণ অবস্থা। এই ব্যাপারটা কি স্যার, দেখো এখানে আমরা যে বলছি জারণ স্তর বা জারণ অবস্থা, তার মানে এই নয় যে পরের স্লাইড আমরা পড়াবো বিজারণ স্তর বা বিজারণ অবস্থা, পড়াবো না। আমরা এই জারণ স্তর বা জারণ অবস্থা দিয়েই জারণ বিজারণকে ব্যাখ্যা করতে পারবো। দেখো কিভাবে লিখবো, ধরো এই যে আমরা লিখলাম, এখানে কি লিখছি, যে সোডিয়াম, সে যদি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস হয় এবং ইলেকট্রন রেখে দেয় ছেড়ে দেয়, তাহলে এখন এইখানে সোডিয়ামটা যে ইলেকট্রন বর্জন করেছে এটা কি হয়েছে স্যার, জারণ। এটাকে বলা কি স্যার, জারণ অবস্থা, অবস্থা। ঠিক একইভাবে আমরা লিখবো এখানে যে সিএল ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে স্যার, হয়ে গেছে স্যার সিএল মাইনাস, এখানে এটা হচ্ছে স্যার কি বিজারণ অবস্থা, অবস্থা। এখন এই যে ব্যাপারটা NaCl, অর্থাৎ NaCl এ Na প্লাস আর সিএল এর সিএলটা মাইনাস, তাহলে এইটা হচ্ছে স্যার এনএটার জারণ অবস্থা, সিএল এর মাইনাস সিএল এর বিজারণ অবস্থা। অর্থাৎ ক্যাটায়নটা কি ইন্ডিকেট করছে, ক্যাটায়নটা তার জারণ অবস্থাকে ইন্ডিকেট করছে, অ্যানায়নটা তার বিজারণ অবস্থাকে ইন্ডিকেট করছে। বোঝা গেছে। এখন এই যে সিএল এর ক্ষেত্রে এটাও একটা একটা ইলেকট্রন গ্রহণ, সোডিয়ামের একটা ইলেকট্রন বর্জন। এই যে আমি যদি বলি এখানে সিইউ2সিএল বা সিইউ সিএল টু, তাহলে এখানে কি স্যার প্লাস টু, এখানে স্যার সিএল এর মাইনাস ওয়ান, দুটো আছে বলে মাইনাস টু, তাহলে এখানে কপারের প্লাস টু কি প্লাস টু জারণ অবস্থা, আর এই ক্লোরিনের মাইনাস ওয়ান অর্থাৎ বিজারণ অবস্থা। এখন এই জারণ অবস্থা থেকে বেশি ইম্পর্টেন্ট কি আমাদের জারণ সংখ্যা। এই জারণ অবস্থাটা, যে আমি দেখলাম সোডিয়ামের প্লাস ওয়ান ওটাও জারণ অবস্থা, কপারের প্লাস টু ওটাও জারণ অবস্থা। এখন দুটোর মধ্যে পার্থক্য কি স্যার, বলছে জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা বোঝানো যায় সেইটাই হচ্ছে কি স্যার জারণ সংখ্যা। তো আমরা লিখবো যে যৌগের মধ্যে থাকা কোনো মৌলের কি স্যার, যৌগের মধ্যে থাকা কোনো মৌলের পরমাণুর জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, হয়তো কোথাও ছিল প্লাস টু, হয়তো কোথাও ছিল মাইনাস টু, হয়তো কোথাও ছিল প্লাস ওয়ান, অর্থাৎ ওই সংখ্যাটা ওই যৌগের মধ্যে ওই মৌলটার কি স্যার জারণ সংখ্যা। কি বোঝা গেল, জারণ সংখ্যা। এখন এমনও হতে পারে স্যার যে যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে, শূন্য হতে পারে। যেমন আমরা এক্সাম্পল যাবো, যেমন এখানে লিখি একটা এক্সাম্পল দিই, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগটাতে ম্যাগনেসিয়ামের কি জারণ অবস্থা, যেটা কি স্যার এটা হয় স্যার ম্যাগনেসিয়ামের প্লাস টু,
আর অক্সিজেনে কি হয় স্যার? অক্সিজেনটা -2। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে বা অক্সিডেশন নাম্বার কত হবে স্যার? এটা হবে স্যার +2। আর এই যে অক্সিজেন, এই যে অক্সিজেনের হচ্ছে বিজারণ, তার মানে আমরা এখানে স্যার বিজারণ সংখ্যা বলে কিছু বলবো না। আমরা জারণ অবস্থা, বিজারণ অবস্থা বললাম, কিন্তু জারণ সংখ্যার সঙ্গে বিজারণ সংখ্যা বলে কিছু বলবো না। ওই জারণ সংখ্যার যে ২ তার আগে মাইনাস দিয়েই বুঝে নিতে হবে যে ওখানে বিজারণ ঘটেছে। তার মানে এখানে এর জারণ সংখ্যা হবে স্যার কি? -2। বোঝা গেছে? তার মানে জারণ অবস্থা, বিজারণ অবস্থা একটা ক্যাটায়ন আয়ন দিয়ে বুঝে নিচ্ছি। কিন্তু কতটা জারণ, তার কতটা বিজারণ, এই পরিমাণটাকে নির্ধারণ করার জন্য জারণ সংখ্যা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যদি সেখানে +2 হয় তাহলে সেটা জারণ ঘটেছে, -2 হয় নিশ্চয়ই সেখানে বিজারণ ঘটেছে। এখন এই যে কম্পাউন্ডের মধ্যে আমি এখানে লিখলাম ধরো CuCl, এই ইউটা ছোট হতে হবে, CuCl এখানে এটা হচ্ছে স্যার Cu এর +1, Cu+1, এখানে Clটা স্যার Clটা -1। তাহলে এখানে আমরা কি বলবো যে এখানে কপারের জারণ সংখ্যা কত? +1, আর এখানে Cl এর জারণ সংখ্যা কত? -1। দেখো সবসময় আমরা জারণ সংখ্যা দিয়েই বলছি, সেটা জারণ হোক বা বিজারণ হোক, অর্থাৎ ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, এটাকে আমরা কি বলছি? জারণ সংখ্যা দ্বারাই বোঝাচ্ছি। তার মানে এই নয় যে কখনো কখনো বিজারণ সংখ্যা বলবো। আবার কি বললাম? যে মৌলের অণু বা পরমাণু জারণ সংখ্যা, মৌলের অণু বা পরমাণু জারণ সংখ্যা 0 ধরা হয়। এটা একটা কি মানে কি স্যার? যে কোন একটা ওভারঅল মলিকিউল, যেমন এই যে ওভারঅল মলিকিউল, এই ওভারঅল মলিকিউলের জারণ সংখ্যা কি হবে স্যার? টোটালটা 0 হবে। তাদের মধ্যে মৌলগুলোর জারণ সংখ্যা কম বেশি প্লাস মাইনাস হতে পারে। কিন্তু ওভারঅলটা কি হয় স্যার? ওভারঅলটা সবসময় 0 হয়। যেমন সিঙ্গেল একটা এলিমেন্ট, যেমন আমি সোডিয়াম বলছি, সোডিয়াম। সে সোডিয়াম যখন মুক্ত অবস্থা থাকবে তখন তার জারণ সংখ্যা কত হবে স্যার? 0। এগুলো আমরা শেখাবো যে জারণ সংখ্যা যখন নির্ণয়ের নিয়ম শেখাবো যে সেটা বিশুদ্ধ পিওর অবস্থায় থাকলে তার জারণ সংখ্যা আমরা 0 ধরবো। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা চলে যাব কি, যে সমযোজী যৌগের অণুর মধ্যে জারণ সংখ্যা কি করে নির্ণয় করব? কেন স্যার? এটা এটা কি এমন বিষয় যে এটাকে আমাকে আলাদা করে পড়তে হবে? দেখো, তড়িৎযোজী যৌগের মধ্যে আমরা জানি যে এটা ডাইরেক্টলি ইলেকট্রন গ্রহণ বর্জন করে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। যেমন আমরা সবাই জানি যে তড়িৎ যৌগের সবার ১ম এক্সাম্পল সবাই শিখে আসে NaCl কম্পাউন্ড, যে সোডিয়াম তার ইলেকট্রন বর্জন করছে, ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- সোডিয়াম হয়ে গেল Na+। এরা একটা আয়নিক ইন্টারেকশন করে, ফলে একটা ইলেকট্রোভ্যালেন্ট তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। কিন্তু স্যার সমযোজী যৌগতে কেউ সম্পূর্ণ ইলেকট্রন গ্রহণ বর্জন করে না। সেখানে ইলেকট্রনকে মানে লাস্ট অরবিটাল ইলেকট্রনকে কাউকে শেয়ার করতে দেয়। অর্থাৎ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এদের ক্ষেত্রে স্যার ইলেকট্রন গ্রহণ বর্জন তো হচ্ছে না। তাহলে সেখানে আমরা জারণ সংখ্যাকে কিভাবে বুঝবো? যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি বললাম এখানে H2O, আমি একটা বললাম স্যার CCl4, আমি হয়তো বললাম CO2, আমি হয়তো বললাম C2H4। তাহলে এই যে কম্পাউন্ড, এটা সব সমযোজী কম্পাউন্ড, এ নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই যে তোমরা কেমিক্যাল বন্ডিং এ তুমি H2O এর গঠন তুমি জানো, আমি আর গঠন নিয়ে কিছু বলছি না। H2O এর গঠন হচ্ছে এরকম টেট্রাহেড্রাল, এই যে ভি আকৃতি, কারণ এখানে দুটো লোন পেয়ার আছে। এখন লোন পেয়ার গুলো আমি লিখছি না। এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের যে বন্ড, এই বন্ডটাকে বলা হয় সমযোজী বন্ধন। এখানে কোনো আয়নিক ইন্টারেকশন তো নেই। তাহলে এইখানে আমরা জারণ সংখ্যা কিভাবে বুঝবো? বলছে এই সমযোজী অণুতে এই যে একটা বন্ডের মধ্যে যে অ্যাটাচড অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলোর মধ্যে যার ঋণাত্মকতা বেশি তাকে ঋণাত্মক জারণ অবস্থা বলছে। যার ঋণাত্মকতা কম বা ধনাত্মকতা বেশি তাকে ধনাত্মক জারণ অবস্থা, অর্থাৎ পজিটিভ জারণ অবস্থা বলছি। যেমন এই যে অক্সিজেন আর হাইড্রোজেনটা এখানে একটা বন্ড করে আছে, একটা বন্ডের জন্য হবে +1 - 1। কে স্যার +1 হবে? এই ও আর এইচ এর মধ্যে যার ঋণাত্মকতা বেশি সে হবে স্যার -1। এই হাইড্রোজেন ঋণাত্মকতা কম, এ হবে স্যার +1। তাহলে একটা বন্ডের জন্য +1 - 1 করে ভাগ হলো। যদি স্যার দুটো বন্ড হতো তাহলে +2 - 2 করে ভাগ হতো। তাহলে এই দিকে স্যার বন্ডটাতে কি হবে? এটা হবে স্যার -1, এটা এই +1, এটা হবে স্যার -1। তার মানে অক্সিজেনটা পেয়ে গেলাম স্যার এখানে -2, আর হাইড্রোজেন পেয়ে গেলাম কি স্যার? +1। বোঝা গেছে? অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1, অক্সিজেনের জারণ সংখ্যা এখানে -2। ঠিক একইভাবে স্যার CCl4 কি হবে? আগে স্ট্রাকচার জেনে নিই। ওপরে Cl, এদিকে Cl, এটাও তোমরা জানো টেট্রাহেড্রাল, আর এই কেমিক্যাল বন্ডিং এ পড়েছো। Cl, এটাও Cl। এদের মধ্যে একটা আপসাইড থাকে অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন।
এটা নিয়ে সমস্যা নেই। এখন এই CCl বন্ডটাতে আমাকে দেখতে হবে, যেহেতু একটা বন্ড করে বসে আছে, একটা বন্ড, তার মানে কি স্যার এখানে +1 -1 হবে। কে স্যার +1 হবে? কার্বন আর ক্লোরিনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি? Cl এর বেশি। তাহলে এটা হবে -1, এ হবে +1। আবার এই বন্ডটার জন্য হবে A-1, এ হবে +1। এই বন্ডের জন্য এ হবে -1, এ হবে +1। আর এই বন্ডের জন্য এ হবে -1, এ হবে +1। তার মানে কার্বন স্যার কত হলো স্যার? কার্বন হয়ে গেল এখানে +4, আর হাইড্রোজেন এই সরি ক্লোরিন এখানে -1। আর এখানে কি হয়ে গেল স্যার? অক্সিজেনটা স্যার হয়ে গেল -2। এখানে হাইড্রোজেনটা হয়ে গেল স্যার কি? +1। তাহলে বোঝা গেল? এই হচ্ছে আমাদের অর্গানিক মলিকুলের জারণ সংখ্যা, এইভাবে আমরা নির্ণয় করব। আমি আরো একটা দেখিয়ে দিই। এখানে CO2 অর্থাৎ স্ট্রাকচার কেমন স্যার? কেমিক্যাল বন্ডিং এ পড়ে এসছে স্ট্রাকচার কি হয় স্যার? সরলরৈখিক বা লিনিয়ার। দেখো এখানে কিন্তু দ্বিবন্ধন আছে, অর্থাৎ দুটো বন্ড একসঙ্গে। অর্থাৎ কি বললাম? একটা বন্ডের জন্য +1 -1, তাহলে দুটো বন্ডের জন্য কি হবে স্যার? +2 -2। এখন এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই ঋণাত্মকতা অক্সিজেনের বেশি। তাহলে এরা হবে স্যার -2, এটা হবে স্যার +2। আবার এই দিকের যে বন্ডটা আছে, এই বন্ডের জন্য এ হবে -2, এ হবে স্যার +2। তার মানে এখানে বুঝতে পারছি স্যার কার্বন কত হলো? কার্বন হলো +4, অক্সিজেন কত হলো স্যার? -2। আবার এই যে মলিকিউল আছে এখানে C2H4 মানে ইথিলিন মলিকিউল, কেমন দেখতে? C ডাবল বন্ড C। এইসব ছবি তোমরা অর্গানিকে পড়বে খুব ভালোভাবে। স্ট্রাকচার আমাদের এখানে স্ট্রাকচার নিয়ে ইম্পর্টেন্ট না, এখানে থাকে একটা পাই বন্ড, সেখানে PP ওভারল্যাপ হয়, এগুলো তোমরা অর্গানিকে পড়বে। এই মলিকিউলটার মধ্যে জারণ সংখ্যা আমরা কিভাবে বের করবো? দেখো এখানে বুঝতে পারছি যে এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কি একটা করে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এখানে বুঝতে পারছি যে এইটা হবে স্যার +1, এটা হবে -1। আবার এই বন্ডের জন্য হবে এটা +1, এটা -1। আবার এই দিকের বন্ডের জন্য এ হবে -1, এ হবে +1। আবার এই দিকের বন্ডের জন্য এ হবে +1, এ হবে -1। দেখো আগের গুলোয় কার্বন ছিল প্লাস আর অক্সিজেন ছিল মাইনাস, হবেই তো, কারণ কার্বনের থেকে অক্সিজেন ঋণাত্মকতা বেশি। কিন্তু এইখানে স্যার কার্বনের থেকে হাইড্রোজেন ঋণাত্মকতা কম, এই জন্য কার্বন হচ্ছে মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে প্লাস। তার মানে এখানে কার্বনটার টোটাল কত বলতো? টোটাল হচ্ছে স্যার -4। বাট কার্বন আছে স্যার এখানে দুটো, তাহলে দুটো কার্বনের -4 পার কার্বন স্যার কত? -2 করে। এখানে স্যার কার্বন -2 আর হাইড্রোজেন কত স্যার? +1। তাহলে এইভাবে সমযোজী যৌগের অণুতে আমরা জারণ সংখ্যা এইভাবে বের করব। বোঝা গেছে? এখন আমরা এখানে লিখছি কি স্যার? যে যৌগ মধ্যস্থ মৌলের জারণ সংখ্যা 0 হবে। এখন সেটা আমি একটা কম্পাউন্ড দিই, আমি পরে এক্সাম্পল গুলো বোঝাবো যে কিভাবে 0 হচ্ছে। এখন সিম্পল আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন তোমাদের HCHO, এটার নাম কি স্যার? ফর্মালডিহাইড। এর মধ্যে কার্বনের জারণ সংখ্যা কত স্যার? 0। আমরা পরে দেখাবো যে যৌগের মধ্যে কোন একটা অ্যাটমের জারণ সংখ্যা 0 হতে পারে। যেমন আমি আরেকটা বলি, গ্লুকোজ C6H12O6। আমি পরে ডিটেলসে যাবো, সেগুলো কিভাবে স্যার জারণ সংখ্যা 0 হচ্ছে সব বোঝাবো। আমি স্ট্রাকচার দিয়ে বোঝাবো, সমস্যা নেই। ঠিক আছে? আমি আরেকটা কম্পাউন্ড দিই FeCO5, ঠিক আছে? তারপরে NiCO4। এই সমস্ত কম্পাউন্ড গুলোর এখানে জারণ সংখ্যা 0, আয়নের জারণ সংখ্যা 0, এখানে কার্বনের জারণ সংখ্যা 0। এই জারণ সংখ্যা 0 হতে পারে। তবে এরকম এক্সাম্পল পরীক্ষায় বসতেই পারে যে নিচের কোন যৌগটার মধ্যে কার্বনের বা এই অ্যাটমের জারণ সংখ্যা 0, বা নিচের কোন যৌগের মধ্যে জারণ সংখ্যা 0 দেখা যায় এমন একটি যৌগের উদাহরণ দাও। এরকম প্রশ্ন পড়তেই পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি স্যার? কয়েকটা এক্সাম্পল। এখন আমরা চলে যাব কি আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, এটা কি নাম স্যার? যে মৌলের জারণ সংখ্যার গণনা নিয়ম বলি। মৌলের জারণ সংখ্যা গণনার নিয়মাবলী। এখন আমরা দেখব যে কোন একটা যৌগের মধ্যে কোন নির্দিষ্ট একটা মৌলের জারণ সংখ্যা বের করতে গেলে আমাকে কয়েকটা নিয়ম না বললেও হবে, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি? প্রথম আমি পয়েন্ট দিয়ে এখানে লিখি। প্রথম পয়েন্ট কি লিখবো স্যার? ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সেই মৌলটা বা যৌগটা যদি তারা পিওর স্টেটে থাকে বা ভূমিস্তর অবস্থায় থাকে, কোনো স্থায়ী অবস্থা, যেমন আমি তোমরা কি লিখবো? যে যৌগ বা মৌল জারণ সংখ্যা কি স্যার? 0 ধরা হয়। কোন অবস্থায়? পিওর স্টেটে। কোন অবস্থায়? পিওর স্টেট। অর্থাৎ কারোর সঙ্গে কম্পাউন্ড করেছে এরকম না, সেটা হতে পারে পিওর একটা কম্পাউন্ড। মানে
গ্লুকোজ তো পুরো গ্লুকোজ মলিকিউলটা, হাইড্রোজেন তো পুরো হাইড্রোজেন মলিকিউলটা, অক্সিজেন তো পুরো অক্সিজেন মলিকিউলটা। এই সমস্ত মলিকিউল বা কোনো একটা নির্দিষ্ট মেটাল, যেমন সোডিয়াম, যেমন আমি এক্সাম্পল দিই, যেমন সোডিয়াম পাওয়ারে 0, মাথায় 0 মানে কি, এই 0টা হচ্ছে জারণ সংখ্যা। যেমন ম্যাগনেসিয়াম পাওয়ারে 0, যেমন অক্সিজেন মাথায় 0, যেমন নাইট্রোজেন মাথায় 0, যেমন CO2। এই যে CO2 মাথায় 0, এই মাথায় 0 মানে কার্বন না, এই পুরোটার, এটা পুরোটার মাথায় 0, মানে কি বলতে চাইছি, যে মলিকিউল হোক বা বিশুদ্ধ কোনো অ্যাটম হোক, তাদের সবার জারণ সংখ্যা কি ধরা হয়, 0 ধরা হয়। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি স্যার, বলছে যে পর্যায় সারণীর যে 1 নাম্বার গ্রুপ কি বলা হয়, ক্ষারীয় মৌল, অর্থাৎ অ্যালকালি মেটাল। এই 1 নাম্বার গ্রুপের এলিমেন্টদের জারণ সংখ্যা কোনো কম্পাউন্ডের ভিতর বিশুদ্ধ অবস্থায় কি বললাম, 0 হয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা সবাই কি, সবাই বিশুদ্ধ অবস্থায় 0। বাট যদি কোনো যৌগের মধ্যে থাকে, তখন তাদের জারণ সংখ্যা 1 নাম্বার গ্রুপের অলওয়েজ +1, অর্থাৎ কি লিখবো এখানে, যে গ্রুপ 1 জারণ সংখ্যা কত হয় স্যার, +1। কখন স্যার, যৌগের মধ্যে, সব সময় না। পিওর স্থলে 0 হয়, বাট যৌগের মধ্যে থাকলে কি হবে স্যার, +1। ঠিক একইভাবে 3 নাম্বার কি আমি এর মধ্যে লিখে দিচ্ছি, গ্রুপ 2 2 নম্বর গ্রুপ কি হবে স্যার, একে নাম কি দেওয়া হয়, অ্যালকালি আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল, যাদের জারণ সংখ্যা কি হয় স্যার, অলওয়েজ +2। কখন স্যার, যদি তারা যৌগ গঠন করে, অর্থাৎ সোডিয়াম দিয়ে যে কোনো যৌগ, সেই যৌগের মধ্যে সোডিয়ামটা জারণ সংখ্যা অলওয়েজ +1, ম্যাগনেসিয়াম দিয়ে যে কোনো যৌগ, সেই যৌগের মধ্যে ম্যাগনেসিয়ামটা জারণ সংখ্যা +2। বাট শুধু বিশুদ্ধ অবস্থায় ম্যাগনেসিয়াম বলো বা সোডিয়াম বলো বা ক্যালসিয়াম বলো, তাদের জারণ সংখ্যা 0 ধরা হয়। বোঝা গেছে? এখন 3 নাম্বার পয়েন্ট কি স্যার, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে হাইড্রোজেন জারণ সংখ্যা নরমালি +1, নরমালি কি স্যার, +1। তবে হাইড্রোজেনটা সাধারণত +1 হয়, তবে হাইড্রোজেন যদি এই 1 নাম্বার গ্রুপ বা 2 নাম্বার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে কোনো হাইড্রাইড তৈরি করে, সেখানে কিন্তু হাইড্রোজেনটা কি হয়, মাইনাস। কেন স্যার মাইনাস, কারণ আমি বলেই দিয়েছি 1 নাম্বার গ্রুপ অলওয়েজ, যে কোনো অবস্থায় যে কোনো কম্পাউন্ডের সঙ্গে অলওয়েজ +1, 2 নাম্বার গ্রুপ অলওয়েজ +2। তাহলে তাদের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত করে, তাহলে দুটোই কি +1 হবে না? হাইড্রোজেন নরমালি সবার ক্ষেত্রে +1 দেখায়, বাট যদি হাইড্রাইড যৌগে কি লিখবো, বাট হাইড্রাইড যৌগে কি হয় স্যার, -1 দেখায়, -1 দেখায়। বোঝা গেছে? তার মানে এই যে সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, পটাসিয়াম হাইড্রাইড, এদের ক্ষেত্রে হাইড্রোজেনটা -1, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, বাট বাকি সবার ক্ষেত্রে হাইড্রোজেনটা +1। আর 1 নাম্বার গ্রুপ অলওয়েজ +1, 2 নাম্বার গ্রুপ অলওয়েজ +2, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার গেল 3 নাম্বার পয়েন্ট, এবার আমরা যাব 4 নাম্বার পয়েন্ট। কি স্যার? 4 নাম্বার পয়েন্ট বলছে যে 17 নাম্বার গ্রুপের এলিমেন্টের আমরা জানি যে পর্যায় সারণীর মধ্যে তড়িৎাত্মকতা সবথেকে বেশি কার, ফ্লোরিন, যাকে বলা হয় রাজা, তড়িৎাত্মকতার রাজা। তাহলে সে সব সময় সবথেকে বেশি তড়িৎাত্মক, তাহলে সে কি হবে স্যার, ফ্লোরিন যেহেতু একটা বন্ড করতে পারে, ডবল বন্ড করে না, তাই জন্য ফ্লোরিন কি হয়, সে সব সময় একটা বন্ডের জন্য, আমরা কি জানি যে একটা বন্ডের জন্য +1 - 1 হয়। তাহলে ফ্লোরিন যেহেতু সব থেকে ঋণাত্মক বেশি, এর থেকে ঋণাত্মক এলিমেন্ট নেই, তাহলে এ যার সঙ্গে কম্পাউন্ড করুক না কেন, এ অলওয়েজ কি হবে স্যার, অলওয়েজ -1 হবে। কি হবে স্যার, অলওয়েজ -1 হবে। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের কি, ফ্লোরিন গেল। এখন আরো একটা কি জানবো আমরা, কি, অক্সিজেন, অর্থাৎ এটা হচ্ছে 5 নাম্বার রুল। দেখো অক্সিজেন অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে কিছু কিছু আবার পরিবর্তন হয়। তোমরা এটা সম্ভবত শিখে এসছো, আমরা মনে হয় পড়াইনি না। ঠিক আছে, দেখো অক্সাইড যৌগে, যেমন অক্সাইড যৌগে অক্সাইড যৌগে কি হয় স্যার, -2 হয়। যেমন এক্সাম্পল কি, যেমন H2O, ঠিক আছে, যেমন Na2O, এই সমস্ত অক্সাইড যৌগে অক্সিজেন অলওয়েজ -2। আর কি স্যার, যদি স্যার পার অক্সাইড হয়,
পারঅক্সাইড যৌগ অক্সিজেন হয় স্যার কি -1, যেমন H2O2, যেমন Na2O2। অর্থাৎ যেখানে অক্সিজেনের সঙ্গে আর একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকে, এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় পারঅক্সাইড কম্পাউন্ড। এই ধরনের কম্পাউন্ডে ওই অক্সিজেনটা হয় -1। আর কি স্যার, আর একটা হয় আমাদের সুপার অক্সাইড। সুপার অক্সাইড কম্পাউন্ডে অক্সিজেনটা হয় কি স্যার, অক্সিজেনটা হয় -1/2। যেমন এক্সাম্পল কি স্যার, যেমন হচ্ছে KO। কেন স্যার, এখানে কেন হলো? কারণ তুমি জানো ১ নাম্বার গ্রুপের পটাশিয়াম যদি অলওয়েজ +1 হয়, তাহলে নিশ্চয়ই O2 টাকে বাকিটাকে -1 হতে হবে। তাহলে ওখানে আছে দুটো অক্সিজেন। আমরা যাবো এখানে যে অক্সিজেন এখানে কেন -1 আমি ক্যালকুলেট করে দেখাবো। কেন -1 হলো আমি ক্যালকুলেট করে দেখাবো, একটু পরে দেখাবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে অক্সাইড যৌগ, সুপার অক্সাইড যৌগ, পারঅক্সাইড যৌগ। আর একটা কি? আরেকটা হচ্ছে এই যে এই কম্পাউন্ডটা, যেমন F2O কম্পাউন্ড। F2O কম্পাউন্ডটাতে যেহেতু অক্সিজেনের থেকেও ফ্লোরিনটা ঋণাত্মক বেশি, আর ফ্লোরিনটা যদি -1 হয়, দুটো ফ্লোরিন আছে, তাহলে অক্সিজেন হবে কি স্যার এখানে +2। তাহলে এখানে এই অক্সিজেনের এই কটা জিনিস মনে রাখতে হবে যে কোথায় 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 নরমাল যদি কিছু না বলে আমরা অক্সাইড ধরে -2 করব। আর যদি দেখি হ্যাঁ অক্সিজেনের সঙ্গে অক্সিজেন সিঙ্গেল বন্ড একটা আছে, পারঅক্সাইড বন্ড আছে, তাহলে সেখানে -1 ধরবো। আর সুপার অক্সাইড স্পেশাল কম্পাউন্ড KO2 আর F2O কম্পাউন্ড তো +2। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের অক্সিজেন। আর কি শিখবো স্যার? এগুলো আমি কয়েকটা এলিমেন্টের বলে দিলাম, মানে অ্যাটমের বলে দিলাম। আর কয়েকটা গ্রুপের, অর্থাৎ কয়েকটা গ্রুপের জারণ সংখ্যা আমরা ফিক্স ধরে নেবো, যেমন 6 নাম্বারে লিখেই দিই তাহলে বুঝতে পারবো। যেমন SO4 2-, এর ক্ষেত্রে কি হয় স্যার, -2 জারণ সংখ্যা। আবার স্যার আমরা কি ধরবো, যেমন CN আমরা ধরবো এখানে CN, CN মাইনাসে কি ধরবো, -1 ধরবো। এগুলো মনে রাখতে হবে। আবার ধরে যদি বলি NO3-, এটা হবে -1, NO2-, এটা হয় -1। আমরা যদি বলি এখানে OCl, OCl-, এটা হবে -1। আমরা যদি বলি এখানে NO+, এটা হয় +1। এইটা +1 বলছি, তার পাশে আমি একটা -1 বলছি। এটা পরে, এটা নিয়ে দ্বিমত আছে, আমি পরে বলছি ব্যাপারটা কি। +1 -1। আর এখানে যদি বলি কিছু নিউট্রাল, যেমন H2O, এটাকে আমরা ধরবো 0। যেমন NH3, এগুলো আমরা 0 ধরবো। আর কি আছে, যেমন নিউট্রাল CO, কার্বন মনোক্সাইড, একে আমরা 0 ধরবো। অর্থাৎ নিউট্রাল গুলোকে আমরা 0 ধরবো। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো মনে রেখে আমরা কয়েকটা মলিকুলের মধ্যে উপস্থিত কোনো মৌলের জারণ সংখ্যা বের করব। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলে যাই। কি কি? যেমন ফার্স্ট এক্সাম্পল আমরা কি দেবো, যেমন একটা এক্সাম্পল দিই। কি দেবো আমরা এখানে, যদি আমরা এখানে বলি H2SO4, H2 H2SO4। H2SO4 কম্পাউন্ডে দেখো হাইড্রোজেন অক্সিজেন আমরা বলে দিয়েছি কি হয় কি হয়, বাট সালফারটা কিন্তু বলিনি। তাহলে এখন আমি সালফারের মাথায় স্টার চিহ্ন দিচ্ছি। এই সালফারটা জারণ সংখ্যা কি করে বের করব? এই সালফারটাকে আমি ধরে নেবো, সালফারের জারণ সংখ্যা ধরে নেবো আমি কি, এক্স ধরে নিলাম। এক্স, তাহলে কি হবে স্যার, এটা হবে হাইড্রোজেন আছে দুটো, তাহলে 2 ইন্টু +1। কেন স্যার +1? কারণ হাইড্রোজেন আমি ধরে নিচ্ছি +1 কোন যৌগে, নরমাল যৌগে। যদি সেটা হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, মানে 1 নাম্বার গ্রুপ বা 2 নাম্বার গ্রুপের সঙ্গে হতো, তাহলে সেখানে আমরা -1 ধরতাম, বাট এখানে +1। প্লাস সালফার তো একটাই আছে, মানে শুধু এক্স। প্লাস অক্সিজেন, তো এখানে অক্সাইড মানে -2। এবার সমান স্যার 0। 0 কেন বললাম? কারণ বলেই এসেছি প্রথম রুল, যে পূর্ণ মানে বিশুদ্ধ অবস্থায় বা পিওর স্টেটে ওই মৌলটা বা ওই যৌগটা কি হয়, জারণ সংখ্যা 0 ধরা হয়। কারণ ওভারঅল কম্পাউন্ডটা কোনোদিনই কি হবে না, চার্জ যুক্ত হবে না। কারণ তুমি যদি কোনো একটা H2SO4, যাই একটু বাদ দাও, যদি কোনো একটা জল, একটা বিশুদ্ধ একটা পিওর স্টেটে আছে, তাহলে জলকে যদি বলা হয় জারণ সংখ্যা 0 না ধরে অন্য কিছু ধরি, +1 -1, তার মানে কি, হাত দিলে আমাকে শক লাগলো। তার মানে কি পুরো ব্যাপারটার মধ্যে +1 -1 থাকতেই পারে, ওভারঅল মলিকুলটা কি হবে স্যার, জারণ সংখ্যা 0 হবে। তাহলে এই অবস্থায় আমাকে বলতে হবে যে এই অবস্থায় এক্স কত বেরোচ্ছে, এই অবস্থায় এক্স বেরোচ্ছে এখানে কত, এদিকে হচ্ছে -8, হ্যাঁ এটা হচ্ছে +6। তার মানে এদিকে -6, হ্যাঁ ডান দিকে প্লাস, তার মানে এখানে এই সালফারটার জারণ সংখ্যা কত, +6। এইটা হচ্ছে আমাদের কি, জারণ সংখ্যা নিয়ম, মানে গণনা নিয়ম। এটা ম্যাথামেটিক্যাল রুল। আর একটা কি হয়, আমরা স্ট্রাকচার দিয়েও বলতে পারি যে সালফার এখানে ডাবল বন্ড অক্সিজেন করে আছে, ডাবল বন্ড অক্সিজেন। এই ব্যাপারগুলো আমরা কেমিক্যাল বন্ডিং এ শিখেছি, এখানে আর শিখবো না স্ট্রাকচার কি করে বের করতে হয়। এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন।
তাহলে এখানে আমরা বলবো যে কি করে আমরা স্ট্রাকচার দিয়ে কি করে বের করব। আমরা বলে এসেছিলাম যে ডাবল বন্ড থাকলে 2 করে ভাগ হয়, সেটা +2 -2। এখন এই সালফার আর অক্সিজেনের মধ্যে ঋণাত্মক কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে এ হবে স্যার -2, এটা হবে +2। আবার এই বন্ডের জন্য এ হবে -2, এটা হবে +2। আবার এই দিকের SO বন্ডের জন্য এটা হবে -1, এটা হবে +1। আর এই দিকের বন্ড হবে -1, এটা হবে +1। তাহলে সালফার টোটাল হলো কত? সালফার টোটাল হলো 2, 2, 1, 1, মানে হচ্ছে স্যার কি +6। কত হলো স্যার? +6। তার মানে স্ট্রাকচার দিয়েও করতে পারবো, আবার ক্যালকুলেট করেও করতে পারবো। তবে আমি বলবো দুটোই শিখে রাখো, কারণ কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে ডাইরেক্টলি ক্যালকুলেট করে ভুল চলে আসে, সেখানে আমাকে স্ট্রাকচার করা জরুরি। তাই স্ট্রাকচার করলে সঠিকটা তুমি পাবে। আর একটা কি এক্সাম্পল করবো আমরা? আমরা করবো এখানে যে KClO4। এই KClO4 কম্পাউন্ডটাতে আমরা আমরা বার করব ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করার জন্য আমরা কি দেখব? আমরা দেখব এখানে বাকিদের কত। পটাশিয়াম কি হয়? পটাশিয়াম তো অলওয়েজ +1 বলে দিয়েছি, কারণ 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট। আর অক্সিজেন, নরমালি অক্সিজেন অক্সাইড যৌগে কি হয় স্যার? অক্সাইড যৌগে হয় -2। তার মানে এখানে আমরা লিখব যে +1 + x + 4 * -2 হচ্ছে স্যার 0। তার মানে এখানে কত হবে? x - 7 = 0। তার মানে হচ্ছে x সমান +7। তার মানে এখানে ক্লোরিনটা হচ্ছে স্যার কত? +7। আমি যদি স্যার এটাকে স্ট্রাকচার দিয়ে করতে চাই, কিভাবে করব? দেখি কিভাবে করব। এখানে Cl ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এদিকে ডাবল বন্ড অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা পটাশিয়াম। তাহলে এইদিকে এ হয়ে গেল প্লাস, এদিকে হয়ে গেল -1। এবার আমরা দেখব এই স্ট্রাকচার দিয়ে কি করে এটা ক্লোরিনটা +7 হচ্ছে। দেখি এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের জন্য Cl এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোট ঋণাত্মক, তাহলে অক্সিজেন হবে স্যার -2। স্যার 2 কেন হলো? এখানে দুটো বন্ড আছে, অর্থাৎ ডাবল বন্ড দ্বিবন্ধন থাকার জন্য +2 -2 হলো, অর্থাৎ এটা হবে +2। আবার এই দিকের বন্ডের জন্য হবে -2, এটা হবে স্যার +2। আবার এই বন্ডের জন্য হবে স্যার -2, এটা হবে স্যার +2। আর এই যে ওই Cl এর সঙ্গে অক্সিজেন বন্ড, এইটা হবে স্যার -1, এটা হবে স্যার +1। তাহলে এই যে ক্লোরিন টোটাল কথা হলো স্যার 3টে +2 আর একটা +1, মানে স্যার ক্লোরিনটা হয়ে গেল এখানে কত? +7। তাহলে এইভাবে কোন একটা কম্পাউন্ডের মধ্যে কোন একটা এলিমেন্ট বা মৌল বা একটা পরমাণুর জারণ সংখ্যা বের করতে দিতে পারে। বোঝা গেছে? তাহলে এটা কি? H2SO4 করলাম আর KClO4 করলাম। তাহলে দুটো কম্পাউন্ডে আমরা ম্যাথমেটিক্যাল রুল ক্যালকুলেট করে করলাম, আবার স্ট্রাকচার দিয়ে করলাম। আরো এরপরে যাব আমরা। এর পরেরটা এক্সাম্পল কি? পরের এক্সাম্পল হচ্ছে আমাদের, আমি এই যে একটা কম্পাউন্ড দিলাম না, যে সুপার অক্সাইডে KO, এটাতে বললাম যে পরে বলছি। এটা কি করে হবে? আমরা জানি পটাশিয়াম তো অলওয়েজ +1। তাহলে অক্সিজেনটা এখানে আমরা, যেহেতু পটাশিয়াম আর অক্সিজেন ছাড়া আর কিছু নেই, পটাশিয়াম তো অলওয়েজ +1, তাহলে এখানে অক্সিজেনটা ধরে নিচ্ছি x। তাহলে আমরা কি লিখবো এখানে? যে 1 + 1 মানে কি স্যার? পটাশিয়ামটা +1 আর প্লাস কি 2 * x ইজিক্যাল টু কত লিখবো? ইজিক্যাল টু লিখবো আমরা 0, কারণ যে কোনো মলিকুল সমান দিয়ে কি হবে স্যার? 0 লিখবো। অর্থাৎ এখানে আমরা লিখবো x সমান কত হচ্ছে? -1/2। কারণ এই 1 ডান দিকে গেল আর এই দুটো ভাগ হয়ে গেল -1/2। এই হচ্ছে আমাদের কি, এখানে অক্সিজেনটা সুপার অক্সাইড বলে এটা হয়ে গেল -1/2। বোঝা গেছে? এখন আমি আরেকটা কম্পাউন্ড দেবো, যেমন KMnO4। এই কম্পাউন্ডটা আগের KClO4 এর মতোই, আমি এটা একইভাবে বলে দিচ্ছি যে এখানে পটাশিয়ামটা +1, এখানে ম্যাগনেসিয়ামটা সরি ম্যাঙ্গানিজটা আমি ধরে নিচ্ছি এখানে x, আর অক্সিজেনটা আমরা ধরে নিচ্ছি এখানে -2। তাহলে এখানে আমরা বের করে নিই। তাহলে 1 প্লাস মানে +1 প্লাস x প্লাস 4 * -2 স্যার কত? 0। তাহলে x কত হবে স্যার? এখানে x হবে কত? x হবে ডান দিকে গেলে +7। অর্থাৎ এখানেও আগের মতোই Cl এর মতো এখানে x টা হয়ে গেল +7। আমি স্ট্রাকচার আর করছি না, স্ট্রাকচার আগের মতোই হবে। ওখানে জাস্ট Cl টার জায়গায় Mn থাকবে। বোঝা গেছে? এখন এরকম যদি কোনো কোয়েশ্চেন দেয় যে স্যার MnO4-, এই কোয়েশ্চেনটা করতে গিয়ে সবাই ভুল করে। কি ভুল করে? এই যে মাইনাসটা দিয়েছি, এই মাথার মাইনাসটাকে সবাই ভাবে অক্সিজেনের মাইনাস। তা নয়। এই মাইনাসটা হচ্ছে পুরো মলিকিউলটার, এই যে পুরো আয়নটার। এটাকে বলা হয় অ্যানায়ন। এখন এইটার টোটালটা পাওয়ারে কত?
-1 স্যার আপনি যে বললেন টোটালটা 0 হয়। হ্যাঁ, 0 হয়। বাট এখানে ও 0 নয়। তাই আমাকে এখানে মেনশন করে দিতে হয়েছে -1 এ আছে। এবার আমি mn টা কি করে করব? এখানে mn টা হচ্ছে x ধরে নিচ্ছি। তাহলে আমরা কিভাবে করব? x প্লাস 4 ইনটু -2 ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। না 0 না, এটা -1। এটা 0 কেন হবে? কারণ পাওয়ারে তো -1 আছে, হয়ে গেল -1। তাহলে এখানে x কত হবে স্যার? x হচ্ছে +7। তাহলে আগেরটাও +7, এটাও +7। হ্যাঁ, ওটাই তো। কারণ এখানে পটাশিয়ামটা বেরিয়ে চলে গেছে। এইটা বেরিয়ে চলে গেলে তো এটা Mn উপর মাইনাস পড়ে থাকবেই। এই হচ্ছে সেই মাইনাস। পটাশিয়ামটা +1, Mn উপরটা -1। সবাই কি করে? এখানে 4 ইনটু -1 গুণ করে দেয়, ভাববে এই মাইনাসটা অক্সিজেনের। এটা কিন্তু অক্সিজেনের না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কি স্যার? Mn4 এবং Mn4 মাইনাস। দুটোরই জারণ সংখ্যা Mn কত হয়? +7 থাকে। বোঝা গেছে? এরপরে আমরা দেখব আরেকটা এক্সাম্পল, যেমন আমরা বলি এখানে H4P2O7। তাহলে এই H4P2O7 কম্পাউন্ডটাতে আমি যদি বলি ফসফরাসের ক্ষেত্রে স্টার দিলাম। এখানে আমরা দেখো অক্সিজেন নরমালি -2 ধরবো, হাইড্রোজেন +1 ধরবো। তাহলে আমরা বের করবো কত? যে 4 ইনটু +1 প্লাস P আছে দুটো, তার মানে 2x, তার মানে 2x প্লাস এই 7 ইনটু কত লিখবো? -2 লিখবো। ইজিক্যাল কত স্যার? ইজিক্যাল 0, কারণ টোটালটা 0 হয়। কারণ পাওয়ারে কিছু দেওয়া নেই মানে আমাকে 0 ধরে নিতে হবে। তাহলে কত হলো এখানে? ৭ দুগুণে 14 আর ৪ একে 4 মানে -10, -10 গেল +10। তাহলে এখানে x কত হবে স্যার? x হবে 10/2 মানে হচ্ছে +5। তার মানে এখানে প্রত্যেকটা ফসফরাস +5 জারণ অবস্থা দেখাচ্ছে। কত স্যার? জারণ অবস্থা +5। এখানে +5 লিখলাম মানে এটা কিন্তু দুটো ফসফরাসের না। পার সিঙ্গেল ফসফরাস হচ্ছে স্যার +5। বোঝা গেছে? এখন আমি আরেকটা এক্সাম্পল দেবো, যেমন আমি এখানে দিই Fe FeCO হোল 5, FeCO হোল 5। এই কম্পাউন্ডটাতে আয়রনটা কত? আমি ধরলাম আয়রনটা X। আমি কিন্তু এই CO টার মান বলে দিয়েছি। কোথায় বলেছি স্যার? এই CO টার জারণ সংখ্যা আমরা এখানে বলেছি। দেখো এই যে এখানে CO টা বলে দিয়েছি কত হয়? 0 হয়। কত হয়? 0 হয়। তার মানে আমরা চলে যাব সেই জায়গাতে যে এখানে আয়রনটা যদি আমি X ধরি, তাহলে এখানে কি লিখবো? X প্লাস 5 ইনটু 0 সমান হচ্ছে 0। তার মানে হচ্ছে X সমান 0। তার মানে এখানে আয়রনটা হয়ে গেলে কত স্যার? 0 তে আছে। ঠিক আছে? আমি চলে যাবো এখানে অন্য একটা কম্পাউন্ড NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড। এখানে আমরা জানি সোডিয়াম কত হচ্ছে? দেখো এখানে তুমি বলবে স্যার হাইড্রোজেনটা তো এখানে সোডিয়াম আছে, তার মানে এখানে কি হাইড্রোজেনটা আমরা এখানে -1 ধরবো? না। কারণ এই হাইড্রোজেনটা বোরনের সঙ্গে বরণ করে আছে, সোডিয়ামের সঙ্গে না। তাহলে এখানে আমরা কি করব? বোরনটাকে আমরা X ধরে নেবো। তাহলে কি লিখবো? যে +1 প্লাস X প্লাস 4 ইনটু +1 4 ইনটু +1, তাহলে কত হচ্ছে এখানে? ইজিক্যাল টু 0। তাহলে কত হচ্ছে এখানে? বোরনটা কত হচ্ছে এখানে? X 4 তো NaBH4। তাহলে এটা হচ্ছে -1 নাকি? ঠিক করলাম? বোরনটা হচ্ছে X, NaBH4 ঠিক আছে। X হচ্ছে কত? 4 আর এখানে 1 5 -5 LiAlH4 -5। কিছু ভুল করলাম না তো? জারণ সংখ্যা এখানে বোরন, হাইড্রোজেন। ঠিকই আছে। তাহলে এটা -5। আমি জানি না এটা কিছু ভুল করলাম নাকি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা করব। আমরা করব একটা K4FeCN6 K4FeCN হোল 6 CN হোল 6 কি হচ্ছে এখানে? দেখো এখানে পটাশিয়াম অলওয়েজ +1, CN তো বলে দিয়েছি CN কত হয়? -1 হয়। তাহলে এখানে X, এরকম X ধরছি। কত X ধরছি? এটা কি লিখবো আমরা এখানে? তাহলে 1 মানে 4 ইনটু 1, কারণ 4 টা আছে বলে 4 ইনটু +1 প্লাস X প্লাস কত? 6 ইনটু -1 ইজ ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে এখানে X টা হচ্ছে কত? X টা হচ্ছে এদিকে 2 মানে +2 +2। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ওইটা কিছু একটা গন্ডগোল করলাম। একটু গন্ডগোল করলাম নাকি? +5 -5 তো হয় না এটাতে।
আচ্ছা, আচ্ছা, সরি। হাইড্রোজেনটা এখানে -1 হবে। একটু চেঞ্জ করে নিই। এটা হবে এখানে -1, কারণটা পরে বলছি। এটা হবে -1। -1 হবে কারণ এই বোরন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা দেখতে গেলে বুঝতে পারবে, কারণ বোরন আমি 13 নম্বর গ্রুপে বোরন, অ্যালুমিনিয়াম, যে গ্যালিয়াম ব্যাপারটা আছে, এখানে নিচের দিকে কি থাকে? মেটাল থাকে। আর উপর দিকের অ্যালুমিনিয়াম সেটাও একটা মেটাল। বোরনটার মধ্যে কিছুটা মেটাল ক্যারেক্টার, মানে এটাকে আমরা মেটালয়েড বলতে পারি। কিছুটা মেটাল ক্যারেক্টার বা মেটালয়েড আছে বলে এখানে হাইড্রোজেনটা হবে -1, এটা হবে X। তাহলে এখানে থাকছে স্যার +3 হবে। তাই তো বলছি, এটা তো +5 হয় না, এটা +3 হবে। যাই হোক, এটা খুঁজে পেয়েছি, আমি ভুলটা বুঝতে পেরেছি। এটা হাইড্রোজেনটা কি বলেছিলাম? যে হাইড্রোজেনটা এখানে বোরনের থেকে ঋণাত্মক বেশি বলে, সেটা হতে পারে সোডিয়ামের সঙ্গে নেই, আমি মানলাম। বোরন হোক, অ্যালুমিনিয়াম হোক, মেটাল, মানে কিছুটা মেটাল ক্যারেক্টার আছে। মানে আমাকে মেটাল দেখতে গেলে হবে না, দেখতে হবে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি না কম। বোরনের থেকে হাইড্রোজেনের ঋণাত্মকতা বেশি বলে কি হয়ে গেল, হাইড্রোজেনটা -1 হয়ে গেল, বোরনটা +1। এখানে হবে বোরনটা কত? +3। ঠিক আছে, এটা হচ্ছে +3। ওটাই বলছি, +5 তো হতে পারে না, কারণ 13 নম্বর গ্রুপের সব তো +3 দেখাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের K4 এফিসিয়েন্সি। আমি আরো একটা করাই। কি লিখবো? আরো একটা করাই এক্সাম্পল, যেমন আমরা এখানে লিখি ড্র, যেমন আমরা এখানে লিখি CS2, সিজিএম। সিএস মানে সিজিয়াম, CS2CO, কোবাল্ট, F6। এখন এইটা হচ্ছে কোবাল্ট, নট কার্বন মনোক্সাইড। তাহলে এখন আমাকে যদি জিজ্ঞেস করে এটা কত হবে, তাহলে সিজিয়াম কত হয় স্যার? সিজিয়াম তো অলওয়েজ কি হয় স্যার? অলওয়েজ +1 হয়, কারণ 1 নম্বর গ্রুপের এলিমেন্ট। তাহলে কি হবে? 2 ইন্টু +1 প্লাস প্লাস এক্স প্লাস ফ্লোরিন টু -1 ইজিক্যাল টু কত হবে? ইজিক্যাল টু হবে 0। না, এটা ফ্লোরিন কেন লিখছি? এটা ফ্লোরিন লিখবো না, এটা লিখবো 6। 6 ইন্টু -1। ঠিক আছে, তাহলে এখানে এক্স হচ্ছে, এটা হয়ে গেল 2, তাহলে 4, তাহলে +4, মানে হ্যাঁ, +4 থাকছে, +4। তাহলে এখানে কোবাল্টটা +4 বোঝা গেছে। আর একটা কম্পাউন্ড করি, আমি একটা এক্সাম্পল দিই, যে Fe, তোমরা এটা জানো, ক্লাস 10 এ পড়েছো বাদামি বলয়। Fe পেন্টা অ্যাকোয়া H2O হোল 5 NO এবং তার ব্র্যাকেটের বাইরে হচ্ছে সালফেট SO4। তুমি SO4টাকে বাদ দিয়ে করলে এটাকে +2 হবে, আর SO4টাকে নিয়ে করলে এটা পুরোটা 0 হবে। তাহলে আমরা এক কাজ করি, আয়রনটাকে X ধরি। তাহলে কি লিখবো স্যার? X প্লাস 5 ইন্টু 0, কারণ আমরা ধরেছি H2টা 0 হয়, প্লাস এই যে NO, আমি কি বলেছি? NOটা একটা +1, একটা -1। নর্মালি কি +1 ধরলে কি হবে? +1 ধরলে হবে +1, এইটা -2। কার -2? কারণ সালফেটটা -2 হয়, ইজিক্যাল টু 0। তাহলে এটা করলে হচ্ছে, এটা করলে -1, তার মানে এটা করা হচ্ছে +1 হচ্ছে। অর্থাৎ এখানে আয়রনটা হচ্ছে স্যার কি +1 স্টেটে আছে। তো পরবর্তীকালে দেখা যায় যে এই যে NO কম্পাউন্ডটার, এই যৌগে NO কম্পাউন্ডটা -1 এ থাকে। এটা স্পেকট্রোকেমিক্যাল অনেক কম্পাউন্ডে দেখা গেছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দেখা আছে যে এই NO কম্পাউন্ডটা এই যৌগের জন্য -1। তাহলে এখানে কি হবে? x প্লাস 5 ইন্টু 0 -1 -2 ইজিক্যাল টু 0। কারণ এখানে অ্যাপিটা কত হবে স্যার? অ্যাপিটা হবে +3। এখানে অনেকগুলো ম্যাগনেটিক প্রপার্টি এবং তাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দেখা যায় যে NOটা এখানে -1। ঠিক আছে, তাহলে এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই। আমি যাই, স্লাইডটা বাড়াই। আরেকটা এক্সাম্পল দিই, যেমন এখানে আমি লিখবো C2O4 2 মাইনাস, C2O4 2 মাইনাস। এই যে কম্পাউন্ডটাতে আমি দিলাম কার্বন, এই জন্য স্টার চিহ্ন। তাহলে এখানে কি লিখবো? কার্বন আছে কটা? দুটো। তাহলে এখানে হবে 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু -2। দেখো এখানে -2টা এই -2 নয়, এই -2 হচ্ছে পুরো এইটার পুরোটার -2। তাহলে এই -2 হচ্ছে অক্সিজেনটার জন্য, 4টে অক্সিজেন, তাই 4 ইন্টু -2। এবার সমান কত লিখবো স্যার? এবার সমান 0 লিখবো না, এবার সমান মাথায় যেটা আছে ওইটা লিখবো -2। তাহলে এখানে x কত হচ্ছে স্যার? x হচ্ছে, এটা গেল 4 দুগুণে 8, ওইদিকে গেল 6, তার মানে প্লাস, তার মানে এখানে কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে -2 প্লাস 8 বাই স্যার 2 কত হচ্ছে? 3। কত হচ্ছে? 3 প্লাস 3 কত হচ্ছে এখানে? +3। +3 হবে তো? হ্যাঁ, +3। ঠিক আছে, +3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, ঠিক আছে, +3। এবার আর একটা করি, যেমন আমি এখানে এক্সাম্পল দিই।
HCl, HCl। তাহলে এটা ছবিটা কেমন হয়? আমি আমি আগা অঙ্ক করে দেখাই তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে হচ্ছে x, তাহলে আমি কি লিখবো? +1 + x n কত হয়? n হয় -3। তাহলে কত হবে এটা? এটা হবে 0, কারণ ওভারঅল মলিকুলটা 0। তাহলে x কত হবে? x হবে +2। তাহলে এই কম্পাউন্ডটাই কার্বনটা হচ্ছে +2। আর একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল মনে পড়ছে না। এখানে আমি একটা এক্সাম্পল, আচ্ছা CCl ওটা করে নিয়েছি, CCl, আচ্ছা এটা করি। H H AU H AU H AU H AU, আচ্ছা AU CL হোল 4, H AU CL হোল 4, H AU CL হোল 4। ঠিক আছে, এই কম্পাউন্ডটা কত হবে? AU মানে গোল্ড, এটা X, কত লিখবো আমরা এখানে? তাহলে এখানে হাইড্রোজেনটা +1 প্লাস এক্স প্লাস 4 × -1 = 0। তাহলে এক্স কত হবে স্যার? এক্স হবে +3, এক্স হবে +3। তাহলে এটা হচ্ছে এটা। আচ্ছা আর একটা কম্পাউন্ড যদি বলি H2, না এটা পারা যাবে। তাহলে এই গেল কয়েকটা কম্পাউন্ড, আমি অনেকগুলো করালাম, ঠিক আছে? তো এই কয়েকটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, তার জন্য আমাকে ওই যে নিয়মগুলোর মধ্যে কয়েকটা জিনিস মনে রাখলেই সবগুলো পারা যাবে। কি মেন মনে রাখতে হবে? যে ওভারঅলটা কত হয়? ওভারঅলটা 0 হয়। আর গ্রুপ 1 +1, গ্রুপ 2 +1, অক্সিজেন অক্সাইড যৌগে -2, পারঅক্সাইড যৌগে -1, সুপার অক্সাইড যৌগে -1, আর F2O তে +2, আর ফ্লোরিনটা সবসময় -1 হয়। আর কয়েকটা ওই যে SO2- এদের সব -1 -2 করে মনে রাখতে হয়। ঠিক আছে? এবার আমরা চলে যাব যৌগ মধ্যস্থ মৌলের জারণ সংখ্যা যে 0। আমি বলেছিলাম, এক্সাম্পলও দিয়েছিলাম। কি এক্সাম্পল দিয়েছিলাম? যে ফর্মালডিহাইড। কি দিয়েছিলাম? ফর্মালডিহাইড, HCHO। কেন স্যার 0 হলো? আমি যদি অঙ্ক করে দেখি তাতেও 0 হবে, যেমন x। তাহলে কি লিখবো? যে +1 + x +1 -2 = 0। তার মানে x কত হবে? x হবে 0। আর যদি আমি স্ট্রাকচার দিয়ে করি, স্ট্রাকচারটা কেমন? H, এখানে C, এখানে ডাবল বন্ড O, এখানে একটা সিঙ্গেল বন্ড O। তাহলে এই বন্ডটার জন্য কত হবে স্যার? আমি এটা লাল কালি দিলে বুঝতে পারবো, লালটা দিয়ে। তাহলে এই প্রত্যেকটা বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, এখানে হবে স্যার +1, এটা হবে স্যার -1, এটা হবে স্যার +1, এটা হবে স্যার -1। আর এইটা যেহেতু অক্সিজেনটা বেশি ঋণাত্মক, তাহলে এটা হবে স্যার -2, এটা হবে স্যার +2। তাহলে এই দিকে -1 -2 -2 আর +2 ক্যান্সেল আউট হয়ে গেল, দিয়ে হয়ে গেল কি স্যার? কার্বনটা 0। ঠিক একইভাবে এই যে আমরা এখানে FeCO হোল 5 করেছিলাম, FeCO হোল 5। তাহলে এখানে যেহেতু আমি ধরে নিয়েছি পুরো কার্বন মনোক্সাইডটা নিউট্রাল বা 0 ধরেছিলাম, তাহলে কি হবে স্যার? এটা হবে স্যার x ইনটু 5 0 প্লাস সমান 0। তাহলে এটা প্লাস হবে, ইনটু না প্লাস হবে। তাহলে x কত হবে স্যার? x হবে 0। তার মানে আয়রনটা কত স্যার? 0 স্টেটে আছে। তাহলে এখানে আরো একটা কম্পাউন্ড যদি, যেমন গ্লুকোজ C6H12O6। তাহলে এই কম্পাউন্ডটাতে কার্বনটা কত হয়? 0। কিভাবে বের করব? ধরে নিলাম কার্বনটা আমি x, তাহলে কত লিখবো? তাহলে 6 ইনটু x প্লাস 12 ইনটু +1 প্লাস 6 ইনটু -2, তাহলে হয়ে গেল কত? 0। তাহলে এইদিকে 12 1 কে 12 আর 6 2 12, মানে এই যে +12 আর -12 কেটে যাবে, পড়ে থাকবে x সমান 0/6 সমান 0। অর্থাৎ গ্লুকোজ কম্পাউন্ডেও কার্বনের কি হয় স্যার? জারণ সংখ্যা 0 হয়। বোঝা গেছে? আমি যদি সেই স্ট্রাকচার দিয়ে করি তাতেও 0 প্রমাণ করব। দেখো কিভাবে করা হয়। এখানে CHO, এটা দেখাচ্ছে কিভাবে হয়, নালে তোমার ভাবে যে স্ট্রাকচারে কি করে হয়, একটা বড় স্ট্রাকচার তো তাই একটু সময় লাগবে। দেখো OH, এখানে H, এরপরে আছে এখানে H, এখানে আছে OH, এরপরে আছে এখানে OH, এখানে আছে H, এরপরে আছে এখানে একটা OH, এখানে একটা আছে H, আর এখানে আছে কি স্যার? CH2OH। এটাতেও আমি এইভাবে বন্ডটা খুলে দিই, তাহলে বুঝতে পারবো, কারণ আমাকে তো প্রত্যেকটা বন্ড না খুললে আমি বোঝাতে পারবো না যে কিভাবে কার্বনটা 0 হচ্ছে। কি করে করবো? এখানে একটা কি করে দিলাম। আচ্ছা আমি এটা সরিয়ে নিই, নাহলে তোমাদের অসুবিধা হবে। আমি এটা সরিয়ে নিই। ঠিক আছে, এটাকে আমি সরিয়ে নিই, আমার পরে এটা আড়াল হতে পারে। দেখো এইখানে কি করে স্যার এটা 0 হচ্ছে, আমি দেখাই একটু। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন,
এটা একটা হাইড্রোজেন। তাহলে এখন আমি কালারটা চেঞ্জ করি, এটাকে বড় করে নিই। দেখো কি করে হয়। এটাতে কার্বনের এদিকে ডাবল বন্ড, তার মানে এটা হবে -2, এটা হবে +2। আচ্ছা এই বন্ডটা সিঙ্গেল বন্ড, তাহলে এটা হবে স্যার +1, এটা হবে -1। আবার এই দিকের কার্বন কার্বন যেহেতু দুটো অ্যাটম সেম মানে তড়িৎগত পার্থক্য নেই, তার মানে ওখানে হয়ে গেল কত, যা পড়ে রইলো থাক। এখন এই দিকে দেখি, এটার জন্য হবে -1, এটা হবে +1। আর এই দিকের জন্য হবে স্যার কি +1, এটা হবে -1। আবার এই দিকের জন্য কি হবে স্যার, এদিকে +1, এদিকে -1। আবার এই দিকের জন্য হবে যেহেতু অক্সিজেন, এটা হবে -1, এটা হবে +1। আবার এই বন্ডটা, তার মানে কি এই মাঝখানে পুরো সব জিরো হয়ে যাচ্ছে, কারণ একদিকে অক্সিজেন একদিকে হাইড্রোজেন। আর এইটাতে ক্ষেত্রে কি হবে স্যার, এইটাতে হবে, এইটা হবে -2, এই যে -1, এটা হবে +1। আবার এই দিকের জন্য হবে স্যার +1, -1, এইটা হবে স্যার +1, -1। তার মানে মাঝখানটা পুরোপুরি বাদ, এইটা তো পুরোপুরি বাদ যাচ্ছে, সব জিরো হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানটায় কি পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে একটা +1 পড়ে থাকছে, আর এখানটায় একটা দেখো -1 পড়ে থাকছে, অর্থাৎ এইটা এটা কেটে যাচ্ছে, ক্যানসেল আউট হয়ে যাচ্ছে। এখানে একটা -1 থাকছে, আর এখানে একটা +1 থাকছে। এই দুটো +1 -1 দিয়ে হয়ে গেল কি স্যার, জিরো। অর্থাৎ গ্লুকোজ কম্পাউন্ডে কার্বনটা জারণ সংখ্যা কত হয় স্যার, 0 হয়। কত হয়, 0 হয়। এই হচ্ছে আমাদের কোনো যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা 0 বা কিভাবে বের করতে হয় তার নিয়মগুলো শেখালাম। এবার আমরা চলে যাব জারণ সংখ্যা নির্ণয়ের কয়েকটি ব্যতিক্রম। ব্যতিক্রম এই জন্য বলছি যে নির্ণয়টার ব্যতিক্রম, ঘটনাটা ব্যতিক্রম নয়। কি স্যার, যেমন একটা এক্সাম্পল দিই, খুব একটা কমন এক্সাম্পল, যে CrO5, কিভাবে এটা স্যার ব্যতিক্রম। ধরো আমি ধরে নিলাম এখানে ক্রোমিয়ামটা X, তাহলে আমি সিম্পল যে আমাদের পাথওয়েটা ফলো করছিলাম, যে এখানে X প্লাস 5 ইন্টু -2 ইজিক্যাল টু হয়ে গেল 0, তাহলে স্যার এখানে হয়ে গেল স্যার +10। বেশ, এটা করে ঘর চলে এলাম। কিন্তু ঘটনাটা কি, আমরা জানি ক্রোমিয়ামের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়েছি Cr যে 24, তাহলে তার জারণ সংখ্যা কত, এই সরি, তার ইলেকট্রোমিনাস কি হয়েছে 3d 5 4s1। তার মানে কি স্যার, লাস্ট পেনাল্টিমেট, লাস্ট অরবিট এবং পেনাল্টিমেট মানে তার আগের অরবিটের, এই দুটো অরবিটের টোটাল ইলেকট্রন 6টা, মানে ম্যাক্সিমাম +6 জারণ সংখ্যা দেখাতে পারে, তার থেকে বেশি দেখাতে পারে না। তো এখানে স্যার দেখাচ্ছে +10, তার মানে কি এটা সম্ভব নয়। তার মানে এখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কি, যে এখানে +10 হওয়াটা ইম্পসিবল, হতে পারে না। তার মানে সে স্ট্রাকচারটা কিভাবে ছিল, স্ট্রাকচার ছিল এইভাবে যে Cr এখানে ছিল একটা ডাবল বন্ডেড অক্সিজেন, আর বাকিগুলো এখানে সিঙ্গেল বন্ড অক্সিজেন করে পারঅক্সাইড, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিয়ে পারঅক্সাইড। তার মানে এই যে অক্সিজেনটা ডাবল বন্ড, এইটা হচ্ছে স্যার এখানে অক্সাইড, আর এই অক্সিজেন গুলো পাশে দেখা একটা অক্সিজেন আছে, সেই জন্য এটাকে বলা হয় পারঅক্সাইড। তার মানে পারঅক্সাইডে স্যার হয় -1। আমি যদি সবগুলোকে -2 ধরি, তাহলে সবাই তো অক্সাইড নয়। সেই জন্য আমরা কিভাবে বের করবো, দেখো এখানে কিভাবে বের করবো, যে এই বন্ডটার জন্য, এই উপরে ডাবল বন্ডের জন্য এটা হবে -2, এটা হয়ে গেল +2। আর এই দিকের বন্ডের জন্য একটা বন্ড, তাহলে এটা হবে -1, এটা হবে +1। আবার এই দিকের বন্ডের জন্য -1, এটা হবে +1। আবার এই দিকের বন্ডে এটা -1, এটা +1। আবার এই দিকের বন্ডে এটা -1, এটা +1। তার মানে স্যার কত হলো, দেখো একটা 2 আছে আর বাকি 4টে +1, তার মানে কি স্যার এটা +6 দেখাচ্ছে। বোঝা গেছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে 4 ইন্টু -1 প্লাস 1 ইন্টু -2 প্লাস এক্স ইজিক্যাল টু 0। কেন স্যার এইভাবে লিখলাম, কারণ 4টে এখানে এইটা, এইটা, আর এই দিকেরটা এইটা, এগুলো কি সব পারঅক্সাইড, সেই জন্য -1 ধরেছি, 4 ইন্টু -1। আর এখানে কি স্যার, ওপরের দিকে যে অক্সিজেন আসছে -2 বলে একে অক্সাইড ধরেছে, এটা তো একটাই আছে, তাই 1 ইন্টু -2, এখানে হলো এক্স। এইভাবে আমরা কি করবো স্যার, এক্স ওয়ান হয়ে গেল স্যার +6। তার মানে কি স্যার, ডাইরেক্টলি যে পাথওয়ে ফলো করছিলাম সেটা করতে গেলে ভুল হচ্ছে, স্ট্রাকচার করলে ভালো হচ্ছে বা ঠিক হচ্ছে, মানে সঠিকটা পাচ্ছি। আরো একটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল, যেমন H2SO5, এই কম্পাউন্ডটাতে আমরা যদি এস এর জারণ সংখ্যা বের করি, কিভাবে বের করব, আমরা নরমাল পাথওয়ে ফলো করছি কিভাবে, যে H2 মানে 2 ইন্টু +1 প্লাস এস হচ্ছে x প্লাস 5 ইন্টু -2 ইজিক্যাল টু 0। বেশ, 0। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে এটা করতে হচ্ছে +10, হ্যাঁ, তার মানে এটা +8 আসছে। স্যার সালফার তো 16 নম্বর গ্রুপের এলিমেন্ট, এর তো ম্যাক্সিমাম জারণ সংখ্যা 6 হতে পারে।
তাই না? তাহলে এখানে +8 হচ্ছে কি করে? তার মানে এখানেও কোথাও একটা গন্ডগোল করেছি। হয় কোনো একটা পার অক্সাইডকে আমরা অক্সাইড ধরে নিয়েছিলাম। তার মানে স্ট্রাকচারটা না জানলে আমরা বুঝতে পারব না। তাহলে কিভাবে স্ট্রাকচার করব? এই যে সালফার এখানে যেমন সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারের মতোই করব। আর বাকি একটা এখানে একটা অক্সিজেনের সঙ্গে একটা অক্সিজেন, এখানে একটা আর এখানে একটা অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন। তার মানে দেখো এখানে এই অক্সিজেন সেটা অক্সাইড, এই অক্সিজেন অক্সাইড, এই অক্সিজেন অক্সাইড। বাট এই অক্সিজেন দুটো এরা কিন্তু কি স্যার? এরা কিন্তু এখানে পার অক্সাইড। তাহলে এখানে স্যার কিভাবে করব? স্ট্রাকচার থেকে আমরা এখানে লিখব যে এই বন্ডের জন্য এই হবে -2, এই হবে +2। আবার এই বন্ডে -2, এই হবে +2। আবার এই দিকের বন্ডে এই হবে -1, এই হবে +1। আর এই বন্ডে এই হবে -1, এই হবে +1। তার মানে আর তো কিছু বন্ড নেই সালফারের সঙ্গে। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে ওখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি 6। তাহলে এটা হচ্ছে স্যার কত? +6 +6। তার মানে এখানে এই যে অক্সিজেনটা -1, এখানে একটা +1, এটা একটা -1। তার মানে এই অক্সিজেনটা স্যার এখানে কি অক্সাইডের মতো নেচার কাজ করছে। বাট এই অক্সিজেনটার এই দিকে একটা, এই ডান দিকে একটা অক্সিজেন থাকায় এ কিন্তু এখানে আর কোনো মানে ডিভাইড করবে না। একটাই শুধু -1, এটাও কিন্তু -1, এইটার জন্য +1 -1 হলো। তাহলে এই এখানে পারঅক্সাইড বন্ড থাকায় এখানে আমরা কি করেছিলাম? 5 টাকে -2 ধরে নিয়েছিলাম। বাট এখানে অ্যাকচুয়ালি কি হবে? এটা অ্যাকচুয়ালি হবে 2 ইনটু +1 হাইড্রোজেনের জন্য +3 ইনটু -2 +2 ইনটু -1 প্লাস এক্স প্লাস এক্স সমান 0। কেন স্যার এটা হলো? কারণ ৩ টে আছে অক্সাইড আর ২ টো আছে পারঅক্সাইড। সেই জন্য এখানে এইভাবে ভাগ করে নিলাম। ৫ টায় কিন্তু অক্সাইড নেই। যে ৫ টা আমরা -2 ধরে এখানে ৫ টা আমরা -2 ধরে নিয়েছিলাম। ৫ টা তো অক্সাইড নেই। সেই ৫ টার মধ্যে ৩ টে আছে অক্সাইড আর ২ টো আছে পারঅক্সাইড। সেইজন্য এখানে এক্স কত হবে স্যার? এখানে এক্স হবে +6। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কি? এই হচ্ছে আমাদের কয়েকটা ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে? এখন মোটামুটি কটা হলো? আচ্ছা এইটা আমরা এক কাজ করি। আমরা আপাতত এই অবধি এই ক্লাসটাকে স্টপ করি। আপাতত এই অবধি ক্লাসটাকে স্টপ করি। ঠিক আছে? তাহলে আমরা কি, কি শিখলাম? ১ম থেকে একটু দেখে নিই। আমরা হুম, আমরা এখানে কি, কি শিখলাম? ইন্ট্রোডাকশন দুটো রিভাইড শিখলাম। হ্যাঁ, যে কিভাবে আমরা রিডক্স রিঅ্যাকশন শিখবো সেটা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে হতে পারে, ইলেকট্রন গেইন কনসেপ্ট দিয়ে হতে পারে। আমরা কিছু এক্সাম্পল দিলাম এখানে। তারপর কিছু ইলেকট্রন মতবাদ দেখলাম। সেখানে ইলেকট্রন মতবাদ দেখলাম। তারপরে রিডাক্ট্যান্ট অক্সিডেন্ট দেখলাম। তারপরে সেখানে আমরা কয়েকটা আইডেন্টিফিকেশন করলাম একটা রিঅ্যাকশনের মধ্যে। তারপর সেখানে আমরা অর্ধবিক্রিয়া দেখলাম, হাফ রিঅ্যাকশন দেখলাম। তারপর আমরা জারণ স্তর, জারণ অবস্থা, জারণ সংখ্যা এবং জারণ সংখ্যা গণনার নিয়ম দেখলাম। কিছু সমযোগও দেখলাম। আচ্ছা আচ্ছা এগুলো ঠিক আছে বেশ। তাহলে আপাতত আমাদের এই অবধি ক্লাস থাক। তোমরা আ ক্লাসটা করো। ভালো লাগবে। তবে প্রত্যেকটা স্লাইড তোমরা দেখবে, প্রতিটা মুহূর্ত দেখবে না হলে বুঝতে সমস্যা হবে। তো আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ।